অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিকের অ্যাডভেঞ্চার কাহিনী কাঁচের কফিন। গল্প পাঠে আমি সায়ন্তন। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। সুন্দরবাবু ঘরে ঢুকেই হাত নেড়ে চিৎকার করে বলেন, আরে বলো না বলো না বলো না, আজ তোমরা কেউ আমাকে ভুল করেও চা খেতে বলো না। এ কি কথা শুনি আজ মন্থরার মুখে? সুন্দরবাবু চা খেতে চাইছেন না? সূর্য কি আজ পূর্ব দিক বাদ দিয়ে পশ্চিমে উঠল নাকি? না মানিক, আজ আমি কোনো মতেই চা খাবো না। একেবারে ধনুর্ভঙ্গপন। বেশ তো সুন্দরবাবু, চা নাই বা খেলেন, একটু ভালো খাবার দাবার খাবেন তো। খাবারের কথা শুনে সুন্দরবাবুর চোখ চকচক করে উঠল। বলল, কি খাবার? এই ধরুন গরম গরম টিকিয়া কাবাব। ও তাই নাকি? আর কি আছে? তারপরে আছে ভেন্ডা আলু। হংস মাংস, মানে হাঁসের মাংস আছে? হ্যাঁ হ্যাঁ, একেবারে খাঁটি বনবাসী হংস। হাঁসের মাংসের নাম শুনে সুন্দরবাবু বেশ কিছুক্ষণ গভীর চিন্তায় মগ্ন হয়ে রইলেন। জিভে জল এলেও তিনি ওর ভুঁড়িতে হাত বোলালেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে করুণ সুরে বললেন, আজ আমাকে ওসব হংস মাংস ধ্বংস করতে বলো না ভায়া। এবার আর আমি হালে পানি পাচ্ছি না মশাই। সুন্দরবাবুর হাঁসের মাংসেও অরুচি। জয়ন্ত, সুন্দরবাবু বোধ হয় এবার ঘর সংসারের মায়া ত্যাগ করে সাধু সন্ন্যাসী হয়ে সংসার বিভাগী হয়ে যাবেন। মোটেই না, মোটেই না। তবে গেরস্থর ছেলে হয়েও ভর সন্ধেবেলায় এ খাবো না ও খাবো না বলে বায়না জুড়ছেন কেন? আজ আমার উদর দেশে বড়ই দুরবস্থা। হে, অমন হৃষ্টপুষ্ট ভুঁড়ি, তবুও দুরবস্থা। আমার পেট ছেড়েছে। ওহো, তাই বলুন। তবে আর দেরি না করে ওষুধ খান। আমি কিন্তু অল্প স্বল্প হোমিওপ্যাথি জানি। এক ডোজ ওষুধ তৈরি করে দেবো নাকি? ছেড়ে দাও তো তোমার এই হোমা পাখির কথা। আমি এখানে খাবার কিংবা হোমিওপ্যাথি ওষুধ গিলতে আসিনি বাপু। আমি এসেছি একটা অত্যন্ত জরুরি কাজে। বাহ, অসুস্থ শরীর তবুও কাজের থেকে ছুটি নেননি। কি টনটনে কর্তব্য জ্ঞান মশাই আপনার। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে। আমরা হলাম গিয়ে পুলিশ। পুলিশের আবার ছুটি কি? হে সুন্দরবাবু, নতুন কোনো মামলা এলো বুঝি আপনার হাতে? তাছাড়া আর কি? কিসের মামলা? সেটা তো বলা শক্ত হে জয়ন্ত। এটা খুনের মামলা নাকি মানুষ চুরির মামলা আমি ঠিক ধরে উঠতে পারছি না। সুন্দরবাবুর মুখে মামলার কথা শুনে জয়ন্তের ভেতরের গোয়েন্দা মনটা এবার একটু একটু করে জেগে উঠল। সে সামনের চেয়ারটার দিকে আঙুল দেখিয়ে বলল, সুন্দরবাবু, ওভাবে দরজার কাছে দাঁড়িয়ে না থেকে ওই চেয়ারটা এসে আরাম করে বসুন না। তারপর ব্যাপারটাও একটু খোলসা করে খুলে বলুন, আমরাও শুনি। এটা কি একটা আজব মামলাও বলতে পারো জয়ন্ত। আচ্ছা, অত্যন্ত রহস্যময় হলেও এর অনেকখানি আবার অর্থহীন। এই নাটকের মূল পাত্রপাত্রী হচ্ছে তিনজন, একজন নারী আর দুজন পুরুষ। ওদের মধ্যে একজন পুরুষ হচ্ছে আসল আসামি। আর সবচেয়ে আশ্চর্যের কথা কি জানো ভায়া? তিনজনেই এই মুহূর্তে বেপাত্তা, মানে অদৃশ্য হয়ে গেছে। তিনজন একসঙ্গে অদৃশ্য হয়ে গেল? শোনো তবে, বছর দেড়েক আগে সুরেন্দ্রমোহন চৌধুরী নামে এক সম্ভ্রান্ত ভদ্রলোক থানায় এসে একটা অদ্ভুত অভিযোগ করেন। তিনি জানান তাঁর ঠাকুমা সুশীলা সুন্দরী দেবীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা সংক্ষেপে এইরকম: সুশীলা দেবী হলেন বিধবা এবং তিনি তার স্বামীর বিপুল সম্পত্তির একমাত্র মালিক। তার বয়স ৭৫ বছর। ইদানিং স্বাস্থ্য ভেঙে পড়ার দরুন তিনি ডাক্তার মনোহর মিত্রের চিকিৎসাধীন ছিলেন। তারপর হঠাৎ একদিন সুশীলা দেবী একটা ট্যাক্সি ডাকিয়ে এনে ওই ডাক্তার মনোহর মিত্রের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর থেকে ১.৫ বছর কেটে গেছে ভায়া, তিনি আর ফিরে আসেননি। খোঁজাখুঁজির পর
আরো একটা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে জয়ন্ত। কি তথ্য সুন্দরবাবু? অদৃশ্য হওয়ার ঠিক আগে সুশীলা দেবী ব্যাংক থেকে নগদ 15 লক্ষ টাকা তুলে আনিয়েছিলেন। সেই 15 লক্ষ টাকাও ওই বুড়ির সাথে সাথে একেবারে উধাও হয়ে গেছে। আচ্ছা, এই ডাক্তার মনোহর মিত্র নামে ভদ্রলোকের খ্যাতি তো আমিও শুনেছি। পদার্থশাস্ত্রে ওর নাকি অসাধারণ পাণ্ডিত্য আছে। তিনি কি এই মনোহর বাবু? মানে ওনাকে কি আপনি কখনো চোখে দেখেছেন? না, চোখে দেখিনি, তবে তার চেহারার হুবহু একটা নিখুঁত বর্ণনা পেয়েছি আমি। কিরকম চেহারা ওর? মনোহর বাবুর লম্বা চওড়া ভাবটা 5 ফুট 4 ইঞ্চির বেশি হবে না, কিন্তু তার শরীরটা রীতিমতো চওড়া আর মজবুত। তার মাথায় আছে প্রায় কাঁধ পর্যন্ত ঝুলে পড়া সাদা ধবধবে চুল, মুখেও লম্বা পাকা দাড়ি। ওর বয়স 60-এর কম নয়, কিন্তু ওর শরীর এখনো যুবকের মতো সবল আর কর্মঠ। রোজ সকালে সূর্য ওঠার আগে তিনি পায়ে হেঁটে অন্তত 4 মাইল ঘুরে আসেন। আচ্ছা, বেশ বুঝলাম। আরে আরো শোনো। বেশ, আপনি বলুন। হ্যাঁ, ওর চোখ দুটো সর্বদাই একটা কালো চশমায় ঢাকা থাকে। টিকালো নাক, শ্যামবর্ণ গায়ের রং, সাদা পাঞ্জাবি, থান কাপড় আর সাদা ক্যাম্বিসের জুতো ছাড়া তিনি অন্য কিছু পরেন না। বর্মা চুরুটের অত্যন্ত ভক্ত তিনি। ওর মুখটা সর্বক্ষণ গম্ভীর থাকে এবং ডান কপালের ওপর একটা 1 ইঞ্চি লম্বা পুরনো কাটা একটা দাগ আছে। আর ওর হাতে থাকে এক গাছা রূপো বাঁধানো মোটা মালাক্কা বেতের লাঠি। আরে মশাই, এই বর্ণনার কাছে যে আসল ক্যামেরার আলোকচিত্র হার মেনে যায়। আপনি যে বর্ণনা দিলেন, এরপর তো বিপুল জনতার ভেতর থেকেও আমি মনোহর বাবুকে এক নিমেষে আবিষ্কার করতে পারবো। তুমি পারবে বলছো ভায়া? কিন্তু আমি যে গত 1.5 বছর ধরে জান প্রাণ চেষ্টা করে ওই মনোহর ডাক্তারের একটা টিকিও আবিষ্কার করতে পারলাম না। কেন সুন্দরবাবু, ওনাকে আপনি খুঁজে পেলেন না কেন? আরে পাবো কি হে, তিনি যে ওই বুড়ির মতো হঠাৎ করে রাজ্য থেকে একেবারে অদৃশ্য হয়ে গেছেন। আচ্ছা, ওনার বাড়িটা কোথায় ছিল আপনি খোঁজ নেননি? নিয়েছি বই কি, বালিগঞ্জে ওর নিজের মস্ত বড় একটা বাড়ি আছে। আমি নিজে সেখানে তদন্ত করতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখলাম বাড়ি একেবারে খাঁ খাঁ করছে, জনমানুষহীন, খালি পড়ে আছে। তাহলে মনোহর বাবুর পরিবারবর্গ, মানে ওর স্ত্রী বা ছেলেমেয়েরা ওই বাড়িতে থাকেন না? আরে মশাই, মাথা নেই তার আবার মাথা ব্যথা। মনোহর বাবু তো বিয়ে তাই করেননি, একেবারে চিরকুমার। ও, আই সি। তা অন্য কোনো আত্মীয় স্বজন বা ভাই বোন নেই ওনার? আরে কারুর কোনো পাত্তাই পাইনি হে। তবে পাড়ার লোকেদের মুখে শুনলাম মনোহর বাবু জনচারেক খুব পুরনো আর বিশ্বস্ত কাজের লোক নিয়ে ওই বালিগঞ্জের বাড়িতে বাস করতেন বটে, কিন্তু হঠাৎ একদিন সকলকে সঙ্গে নিয়ে মাঝরাতে তিনি কোথায় যে চলে গেলেন কেউ বলতে পারল না। সুন্দরবাবুর কথা শুনে জয়ন্ত বেশ কিছুক্ষণ চুপ করে রইল। ওর চোখে তখন গভীর চিন্তার রেখা। কপালে হাত দিয়ে সে কিছুক্ষণ ভাবল, তারপর হঠাৎ সুন্দরবাবুর দিকে তাকিয়ে প্রশ্ন করল, আচ্ছা সুন্দরবাবু, আপনি একটু আগে বললেন যে সুশীলা দেবী নিজের বাড়ি থেকে একখানা ট্যাক্সি আনিয়ে ডাক্তার মনোহর বাবুকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন। তা ওই বিপুল সম্পত্তির মালকিন সুশীলা দেবীর কি নিজের কোনো মোটর গাড়ি ছিল না? আরে আছে বই কি হে, একখানা নয়, ওনাদের গ্যারেজে ঠাসা 3খানা দামি মোটর গাড়ি রয়েছে। ও, তাহলে তো এটা পরিষ্কার মেনে নিতেই হচ্ছে সুন্দরবাবু, সুশীলা দেবীর নিজেরও একটা তীব্র ইচ্ছে ছিল যে তিনি ঠিক কোথায় যাচ্ছেন। ওর বাড়ির কিংবা বাইরের কেউ যেন কোনো মতেই সেটা জানতে না পারে। সেই জন্যই ওনারা নিজেদের গাড়ি ছেড়ে ট্যাক্সি ডেকেছিলেন, তাই তো? হয় তোমার এই অনুমানটা সত্য, আর নয়তো তিনি এই ট্যাক্সি ভাড়া করার কাজটা করেছিলেন ওই ধুরন্ধর ডাক্তার মনোহর বাবুর পরামর্শেই। আচ্ছা সুন্দরবাবু, আপনি কি সেই ট্যাক্সির চালককে খুঁজে পেয়েছিলেন? আই মিন, ট্যাক্সিটার সন্ধান নিয়েছিলেন কি আপনি? আরে নিয়েছি বই কি ভায়া, পুলিশের চোখকে ফাঁকি দেওয়া কি অত সোজা?
আমি সেই ট্যাক্সি চালককে ঠিক খুঁজে বার করেছিলাম, কিন্তু সে বেচারা তো আর কিছুই জানে না। সে কেবল বলল সেদিন ওনাদের দুজনকে ট্যাক্সিতে বসিয়ে সোজা হাওড়া স্টেশন পর্যন্ত গিয়েছিল, ব্যাস ওইটুকুই। তারপর ওনারা কোথায় গেলেন সেই বিষয়ে সে সম্পূর্ণ অন্ধকার। ও, তাহলে তো বোঝাই যাচ্ছে মনোহর বাবুর সঙ্গে সুশীলা দেবী বোধহয় সে রাতেই ট্রেন ধরে কলকাতার বাইরে কোথাও চলে গিয়েছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, কলকাতার বাইরে ঠিক কোথায়? আমিও মনে মনে গত 1.5 বছর ধরে বারবার ওই একই প্রশ্ন করে আসছি জয়ন্ত। কোথায় কোথায় ওনারা গেলেন কোথায়? খালি ওই একটা প্রশ্ন নয় সুন্দরবাবু, ওর পেছনে আরো অনেক জটিল প্রশ্ন লুকিয়ে আছে। এই 75 বছর বয়সে অমন এক রুগ্ন জরাজীর্ণ দেহে ব্যাংক থেকে নগদ 15 লক্ষ টাকা তুলে নিয়ে সুশীলা দেবী এমন চোরের মতন লুকিয়ে মনোহরবাবুর সাথে কেন চলে গেলেন? তিনি আজ আদৌ বেঁচে আছেন তো, নাকি ওনাকে খুন করা হয়েছে? আর মনোহরবাবু বিখ্যাত বিজ্ঞানী হলেও মানুষ হিসেবে তিনি কোনো বড় মাপের অপরাধী নন তো? থামো ভায়া থামো, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। এই মামলার সবটা যদি তুমি শোনো, তবে তো তুমি একেবারে প্রশ্নের অতল সাগরে তলিয়ে যাবে। বলেন কি সুন্দরবাবু, আমার ভেতরের গোয়েন্দা আগ্রহ যে একেবারে জ্বলন্ত আগুনের মতো ধিক ধিক করে জ্বলে উঠল। আর দেরি করবেন না সুন্দরবাবু, আপনি বলুন, বাকি রহস্যটাও ঝটপট করে বলে ফেলুন তো। এই শোনো জয়ন্ত, হ্যাঁ, যে মাসে সুশীলা দেবী ওইভাবে নিখোঁজ হন, ঠিক সেই মাসেই আর একটা মানুষ নিরুদ্দেশ হবার বিচিত্র মামলা আমার হাতে আসে। ভালো করে তদন্ত করে দেখলাম দুটো মামলাই কিন্তু কতকটা একই রকম। এবারে নিখোঁজ ব্যক্তি হলেন গোবিন্দলাল রায়, একজন মস্ত বড় জমিদার, বয়স 70-এর কম নয়। তিনি বিপত্নিক হলেও ওর সংসারটি ছিল বেশ বড়, 5 ছেলে 3 মেয়ে আর নাতি নাতনিতেও ভরা। কিন্তু হঠাৎ একদিন ওর পরিবারকে কিছু না জানিয়ে গোপনে ব্যাংক থেকে নগদ 12 লক্ষ টাকা তুলে নিয়ে তিনিও সোজা অজ্ঞাতবাসে চলে যান। তবে হ্যাঁ, গোবিন্দবাবু যাওয়ার সময়ে সুশীলা দেবীর মতো অতটা চোরের মতো যাননি। ওনাদের জন্য একখানা চিঠি রেখে গিয়েছিলেন। তাতে লেখা ছিল, আমি বিদেশ ভ্রমণে যাচ্ছি, ফিরতে বিলম্ব হবে, তোমরা আমার জন্য চিন্তিত হয়েও না। ব্যাস, তারপর থেকে ওর আর কোনো খোঁজ খবর নেই। 3 মাসের মধ্যেও বৃদ্ধ পিতার কাছ থেকে একটা পোস্টকার্ড পর্যন্ত না পেয়ে ওর ছেলেরা শেষমেশ পুলিশের আশ্রয় নিয়েছিল। কিন্তু আমি আমার সাধ্যমতো দিনরাত চেষ্টা করেও ওই গোবিন্দবাবুর কোনো নাগাল ধরতে পারিনি। হে আচ্ছা সুন্দরবাবু, আপনি কি মনে করেন যে আগের ওই সুশীলা দেবীর মামলার সঙ্গে এই গোবিন্দবাবুর মামলাটারও কোনো গভীর সম্পর্ক, লিঙ্ক আছে? আছে ভায়া, অল্প বিস্তর মিল কি আর নেই বলছো? ভালো করে তলিয়ে দেখো, একজন অতি বৃদ্ধা নারী আর একজন অতি বৃদ্ধ পুরুষ, দুজনেই সম্পূর্ণ গোপনে অজ্ঞাতবাসে চলে গেলেন। আর দুজনেই যাবার ঠিক আগের মুহূর্তে ব্যাংক থেকে নগদ বহু লক্ষ টাকা তুলে নিয়ে গেছেন। সবচেয়ে বড় কথা, দুজনেই আত্মগোপন করবার দিন থেকে আজ পর্যন্ত নিজেদের বেঁচে থাকার বিন্দু মাত্র কোনো প্রমাণই দেননি। কিন্তু এই গোবিন্দবাবুর সঙ্গে কি ডাক্তার মনোহর মিত্রের আগে থেকে পরিচিতি ছিল? মানে ওনাদের বাড়ির লোকেরা কি কিছু জানে? না হে না, গোবিন্দবাবুর বাড়ির কোনো লোকই ওই ডাক্তার মনোহর মিত্রের নাম পর্যন্ত কোনোদিন শোনেনি। তাহলে আপনি ঠিক কি বলতে চাইছেন সুন্দরবাবু? একটু খুলে বলুন তো। শোনো, মাস খানেক আগে গোবিন্দবাবুর বড় ছেলে আমার হাতে একখানা পুরনো চিঠি এনে দিয়ে বলল, ইন্সপেক্টর বাবু, একটা মস্ত বড় বইয়ের ভেতর থেকে বাবার এই চিঠিখানা হঠাৎ খুঁজে পেয়েছি। চিঠিখানা পড়বার পর বাবা নিশ্চয়ই ওটা বাড়ির কারুর চোখে পড়ার ভয়ে ওই বইয়ের ভেতর গুজে রেখে দিয়েছিলেন। জয়ন্ত, এই নাও, এই সেই রহস্যময় চিঠিখানা, পড়ে দেখো তো। কই দেখি। জয়ন্ত সুন্দরবাবুর হাত থেকে খামটা নিয়ে ভেতরের কাগজটা বের করল।
এবং মনে মনে গভীর মনোযোগ দিয়ে পড়তে লাগল। চিঠিতে লেখা ছিল, প্রিয় গোবিন্দবাবু, এতদিন পরে আমার প্রস্তাবে আপনি সম্মত হয়েছেন শুনে অত্যন্ত আনন্দ লাভ করলুম। বেশ, আগস্ট মাসের 4 তারিখে ঠিক 5টার সময় আমার লোক হাওড়া স্টেশনে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আপনার জন্য অপেক্ষা করবে। কিন্তু মনে রাখবেন, আপনাকে সঙ্গে করে আনতে হবে অন্তত নগদ 12 লক্ষ টাকা। যতদিন না আমাদের উদ্দেশ্য সিদ্ধ হয় ততদিন আমরা এখানেই বাস করব। আমার উপরে বিশ্বাস রাখুন, আপনার কোনো আশঙ্কা নেই। পত্রের কথা কারুর কাছে প্রকাশ করবেন না। ইতি ভবদীয় শ্রী মনোহর মিত্র। কে জয়ন্ত, পড়লে? চিঠির কাগজে নিজের কোনো ঠিকানা বা লোগো দেওয়া নেই, কিন্তু খামের ওপরে ডাকঘরের যে গোল শিলমোহরটা মারা রয়েছে ওখানের নামটা স্পষ্ট পড়া যাচ্ছে, সুলতানপুর। হ্যাঁ, সুলতানপুর হচ্ছে একটা ছোটখাটো মফস্বল শহর। আচ্ছা, আমি খবর পেয়ে সেখানে সোজা ছুটে গিয়েছিলাম, কিন্তু ওখানকার বাজারে বা পাড়ায় ডাক্তার মনোহর মিত্রের নাম পর্যন্ত কেউ কোনোদিন শোনেনি হে। আচ্ছা সুন্দরবাবু, সুলতানপুর মূল ডাকঘর থেকে আশেপাশের কোন কোন গ্রামে চিঠি বিলি করা হয়, মানে ওদিকের কোনো খোঁজ খবর আপনি নিয়েছেন? হ্যাঁ, তা আবার নিনি। শুধু খোঁজ নেওয়া কি হে ভায়া, আশেপাশের সব গ্রামের অলিতে গলিতে নিজে গিয়ে প্রকাণ্ড প্রকাণ্ড ঢু মারতেও আমি ছাড়িনি, কিন্তু শেষমেশ লাভ হয়েছে প্রকাণ্ড একখানা অশ্বডিম্ব, কিচ্ছু মেলেনি। জয়ন্ত আবার গভীর ভাবনায় ডুবে গেল। ওর হাত দুটো কপালে ঠেকিয়ে সে নীরবে ভাবতে লাগল। সুন্দরবাবু ওর দিকে তাকিয়ে ওর সন্দেহের কথা প্রকাশ করলেন। আমার মনে এখন কি সন্দেহ হচ্ছে জানো জয়ন্ত, এই মনোহর মিত্র নাম ভারিয়ে নির্ঘাত কিছুদিন ও অঞ্চলের কোথাও লুকিয়ে বাস করেছিল। তারপর সুশীলা দেবী আর গোবিন্দ বাবুকে নিজের জালে কায়দা করে ফুসলিয়ে এনে নির্জন কোথাও হত্যা করে তাদের ওই 27 লক্ষ টাকা একাই হাতিয়ে নিয়ে আবার কোনো অজানা দেশে পাড়ি জমিয়েছে। কিন্তু এই চিঠি পড়ে একটা জিনিস পরিষ্কার জানা গেল সুন্দরবাবু, মনোহরবাবুর কোনো একটা বিশেষ প্রস্তাবে গোবিন্দবাবু প্রথমে রাজি হননি, কিন্তু পরে ওনার মনের ভাব পরিবর্তিত হয় বা কোনো দুর্বলতার কারণে তিনি নিজেই রাজি হয়েছিলেন। খুব সম্ভব সেই প্রস্তাবটাই কার্যে পরিণত করবার জন্য মনোহরবাবু ওর কাছ থেকে নগদ 12 লক্ষ টাকা চেয়েছিলেন। কে বলতে পারে নিখোঁজ সুশীলা দেবীর কাছেও ওই মনোহর ঠিক এই রকম কোনো লোভনীয় প্রস্তাব করেনি। কিন্তু সুন্দরবাবু, ঠিক কি এমন প্রস্তাব হতে পারে ওটা, যার জন্য মানুষ অমন বুড়ো বয়সে নিজের সারা জীবনের উপার্জিত লক্ষ লক্ষ টাকা এক নিমেষে খরচ করতে রাজি হয়ে যায়? কেবল কি টাকা খরচ করতে রাজি হয় হে, ওই ধড়িবাজ ডাক্তারের ধাপ্পায় ভুলে নিজের সাজানো সংসার, নিজের নাড়ি ছেঁড়া পুত্র কন্যা, আত্মীয় স্বজন সব ছেড়ে চোরের মতো এমন অজ্ঞাতবাসে যেতে ওনারা বিন্দু মাত্র কুণ্ঠিত হননি। সুন্দরবাবু, মনোহর মিত্রের ওই প্রস্তাবটা যে অতিশয় অসাধারণ এবং অদ্ভুত ছিল সেই বিষয়ে আমার নিজের মনে কোনো সন্দেহই নেই। জয়ন্ত, আরে মনোহরের ওই কাল্পনিক প্রস্তাব নিয়ে বেশি মাথা ঘামিও না, এতে কোনো লাভই তোমার হবে না বাবু। লাভ আছে বই কি সুন্দরবাবু, প্রস্তাবটা ঠিক কি ছিল ওটা যদি আমরা একবার ধরে ফেলতে পারি তাহলে এই মামলার তদন্তে আমাদের আর এভাবে অন্ধকারে হাতড়ে মরতে হবে না। কিন্তু যখন তার জানবার কোনো উপায়ই নেই তখন আমাদের এখন অন্ধকারে ঢিল ছুটতে হবে বই কি। অন্ধকারে তো আপনি 1.5 বছর ধরে বহু ঢিল ছুঁড়েছেন সুন্দরবাবু, কিন্তু একটা ঢিলও কি ওদিকের আসল লক্ষ্যে গিয়ে লাগলো? হ্যাঁ, তাহলে তুমি এখন আমাকে আর কি করতে বলো শুনি। আপনি তো সর্বাগ্রে ওই নিখোঁজ ডাক্তার মনোহর বাবুকে আবিষ্কার করতে চান না? হ্যাঁ নিশ্চয়ই, ওটাই তো মূল কাজ। তাহলে আর দেরি না করে আপনি আমাদের সঙ্গে আরেকবার ওই সুলতানপুরে চলুন। আরে দূর মশাই, আরে ওটা হবে একেবারে ডাহা পণ্ডশ্রম, কারণ সে অঞ্চলের কোনো পাথরই আমি ওল্টাতে বাকি রাখিনি, সব একেবারে চষে ফেলেছি। না সুন্দরবাবু, ওখানকার একটা মস্ত বড় পাথর আপনি কিন্তু একেবারে ওল্টাতে ভুলে গিয়েছেন। হ্যাঁ, কোনখানা? কোন পাথরখানা ওল্টাইনি শুনি?
ওটা আমি এখনই বলবো না, যথা সময় ওখানেই প্রকাশ পাবে। বেশ, তাই সই, তোমার কথাই মানলাম। চলো আর একবার সুলতানপুরেই যাওয়া যাক। মানিক, তুমি এতক্ষণ ধরে আমাদের সব কথা শুনলে তো? হ্যাঁ, খুব মন দিয়েই তো শুনলাম। এখন তোমাকে একটা মস্ত বড় কাজ করতে হবে ভাই। কাজ? আচ্ছা, জলদি ফরমাশ করো, কি করতে হবে আমাকে? তোমার ছবি আঁকার হাত কিন্তু খুব পাকা ভাই। তুমি ছাড়া আর কেউ ও কথা অবশ্য বলে না। কারণ আমি আর্ট বুঝি মানিক, যা আমাদের এই বাংলাদেশের 15 আনা লোকও বোঝে না। আচ্ছা বাবা, আমায় এখন ঠিক কি করতে হবে আসল কথাটা সেটা বলো। শোনো, ডাক্তার মনোহর বাবুর আকৃতি প্রকৃতির যে সব বিশেষত্ব আছে সেগুলো আগে তুমি সুন্দরবাবুর কাছ থেকে আরেকবার ভালো করে শুনে নাও। তারপর কাগজে এমন একটি নিখুঁত মানুষের মূর্তি বা স্কেচ আঁকো যার মধ্যে ওই সব বিশেষত্বগুলো স্পষ্ট ফুটে উঠবে। ওই রকম একটা না দেখা মানুষের ছবি এঁকে আমাদের তদন্তে কি লাভ হবে শুনি জয়ন্ত? লাভ হবে সুন্দরবাবু। ওই কাল্পনিক ছবির সাহায্যেই হয়তো পরে আসল আসামিকে আমরা শনাক্ত করতে পারবো। জয়ন্ত কি যে সব বলে তার কোনো ঠিক ঠিকানা নেই। মনোহর বাবুকে চোখে আমিও দেখিনি, মানিকও দেখেনি। আমি তো কেবল পরের মুখে ঝাল খেয়েছি। মানিক এবার শিব গড়তে গিয়ে নির্ঘাত বানর গড়ে বসবে। ও ছবি দেখে মনোহর বাবুকে কোনো বাপের জন্মে চেনা যাবে না। ফলেন পরিচিয়তে সুন্দরবাবু, অর্থাৎ ফলের দ্বারাই বৃক্ষকে চেনা যায়। এর আসল তাৎপর্য হলো আকৃতির দ্বারা মানুষকে প্রথম দেখায় চিনতে না পারলেও ওর বাহ্যিক ব্যবহারের লক্ষণগুলো দিয়ে ওকে অনায়াসেই চেনা যায়। বহু অভিজ্ঞতার ফলেই কিন্তু এইরকম এক একটি প্রবাদ বাক্য তৈরি হয়। বুঝলেন মশাই? ঠিক বুঝলাম না। তাহলে মন দিয়ে শুনুন সুন্দরবাবু, পৃথিবীতে সেই জাতীয় সাধারণ মানুষের সংখ্যাই বেশি যাদের চেহারার মধ্যে সুস্পষ্ট কোনো বিশেষত্ব থাকে না। হয়তো তারা দেখতে সুন্দর, তবুও তারা ভিড়ের মধ্যে আমাদের দৃষ্টি আলাদা করে আকর্ষণ করে না, জনতার গড্ডালিকা প্রবাহের মধ্যে হারিয়ে যায়। কিন্তু আপনার মুখে ডাক্তার মনোহরের যা বর্ণনা শুনলাম তাতে এটুকু বেশ বোঝা গেল যে তিনি ওই শ্রেণীর সাধারণ মানুষের মতো নন। ওর মধ্যে একাধারে অনেকগুলো বিশেষত্ব বা লক্ষণ লুকিয়ে আছে। যেমন উচ্চতায় সাধারণ হলেও ওর দেহটা রীতিমতো চওড়া, মাথায় কাঁধ পর্যন্ত ঝুলে পড়া ধবধবে সাদা চুল, মুখে লম্বা পাকা দাড়ি, বৃদ্ধ হলেও শরীরটা যুবকের মতো সবল, চোখে সবসময় কালো চশমা, পরনে সাদা পাঞ্জাবি, থান কাপড় আর সাদা ক্যাম্বিসের জুতো, মুখে বা হাতে সর্বদাই বর্মা চুরুট। আপনি বলেছেন, মুখটা বেশ গম্ভীর, ডান কপালের ওপর একটা 1 ইঞ্চি লম্বা পুরনো কাটা দাগ এবং হাতে রূপো বাঁধানো মোটা মালাক্কা বেতের লাঠি। একসঙ্গে এতগুলো অদ্ভুত লক্ষণ যদি মানিকের ছবির মূর্তিতে ফোটে, তবে তা মনোহর বাবুর আসল ফটোগ্রাফ না হলেও যে মানুষ ওনাকে একবারও দেখেছে সে এই ছবি দেখা মাত্রই ওনাকে চট করে শনাক্ত করতে পারবে। তুমি কেবল নিজের মন গড়া কথাই বলছো জয়ন্ত, একটা জ্যান্ত প্রমাণও তো দিতে পারলে না। একটা কেন সুন্দরবাবু, অমন অনেক প্রমাণই আমি আপনাকে দিতে পারি। তাই নাকি? এদেশের কোনো গোয়েন্দা যে এমন পরের মুখের বর্ণনা শুনে প্রতিকৃতি এঁকে আসল অপরাধী গ্রেপ্তার করেছে, এমন তো আমার এই দীর্ঘ পুলিশ জীবনে কখনো তা শুনিনি। এ দেশের কথা এখন শিখে তুলে রাখুন সুন্দরবাবু, উনি আপনি মাথা ঘামাবেন না। কিন্তু পাশ্চাত্য দেশের নামী গোয়েন্দারা অনেকবারই এমন বর্ণনা শুনে আঁকা প্রতিকৃতির সাহায্যে আসল অপরাধীকে বন্দি করতে পেরেছে। এই বটে বটে বটে, হ্যাঁ, আমি তো তা আদৌ জানতাম না। হে সুন্দরবাবু, আপনি অনেক কিছু আগেও জানতেন না, এখনো জানেন না, আবার আমরা না জানালে ভবিষ্যতেও কোনোদিন জানতে পারতেন না। তবু কোনো নতুন কথা জানতে গেলেও এত বেশি তর্ক করেন কেন বলুন দেখি? জানাজানি নিয়ে হানাহানি এখন বন্ধ করো মানিক। তুমি ঝটপট বর্ণনা শুনে মনোহরের চিত্ররূপটা আঁকার চেষ্টা করো। কাল সকালেই আমরা সবাই মিলে সুলতানপুরের উদ্দেশ্যে যাত্রা করব। সুলতানপুর শহরটি ছোট হলেও
3টি রেলপথের সংযোগস্থলে অবস্থিত বলে সেখানে লোকজনের সংখ্যা কিন্তু বড় অল্প নয়। শহরের বাইরে চারদিকেই প্রকৃতি যেন নিজের রূপের ভাণ্ডার উজাড় করে ছড়িয়ে দিয়েছে। সূর্যকিরণে ঝকঝকে নদীর জল, মরকত সবুজ দুর্বা ঘাসের ক্ষেত আর সারি সারি শৈলশিখর যেন এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করেছে। জয়ন্ত, এমনই সব সুন্দর জায়গাতেই কিন্তু জন্মলাভ করে একজন কবির আসল কল্পনা। কিন্তু মানিক, আমরা তো আর কবি নই। হ্যাঁ, আমরা ঠিক তার উল্টো। আমরা এখানে কাল্পনিক মিথ্যের সঙ্গে মিতালি করতে আসিনি ভায়া, আমরা এসেছি বাস্তব সত্যের সঙ্গে যুদ্ধ করতে। সত্যের সঙ্গে যুদ্ধ করতে? সে কি সুন্দরবাবু, সত্য কি তবে আপনার পরম শত্রু নাকি? মানিকের কথা শুনে সুন্দরবাবুর মুখমণ্ডলে তৎক্ষণাৎ অন্ধকারের মেঘ ঘনিয়ে উঠল। কিন্তু জয়ন্ত পরিস্থিতি সামাল দিতে তাড়াতাড়ি ওর পক্ষ নিয়ে বলল, না মানিক, সুন্দরবাবু বোধ করি বলতে চান উনি এসেছেন সত্যের শত্রুর অর্থাৎ ওই অপরাধীর সঙ্গে যুদ্ধ করতে। হ্যাঁ, জয়ন্ত একদম ঠিক ধরেছে। আরে আমি তো মনে মনে ওই কথাই বলতে চাইছিলাম। হে আচ্ছা বেশ, ওসব কথা এখন থাক। সুন্দরবাবু, ওই যে সামনে বড় বাড়িটা দেখা যাচ্ছে, ওটা কি? ওটা? আরে ওটা তো সুলতানপুরের পোস্ট অফিস। যাবে নাকি ওখানে? বেশ, ওটা পরে বিবেচনা করব। তবে কলকাতার বিখ্যাত চৌধুরী ব্যাংকের একটা শাখা এখানে আছে না সুন্দরবাবু? হ্যাঁ আছে। আরে সেটাই তো এখানকার প্রধান এবং সবচেয়ে বড় ব্যাংক। আমি একবার সর্বাগ্রে সেই ব্যাংকেই যেতে চাই। কেন বলো দেখিনি ভাইয়া, হঠাৎ ব্যাংকে কেন? সেখানে গেলেই সবকিছু নিজে চোখে বুঝতে পারবেন সুন্দরবাবু। আসুন আমার সাথে। জয়ন্ত, মানিক আর সুন্দরবাবু চৌধুরী ব্যাংকের দোতলায় উঠে এলেন। সেখানে গিয়ে দেখা গেল এক বিলাতি পোশাক পরা যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রবল বাতাসের মধ্যে দেশলাই জেলে সিগারেট ধরাবার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু বাতাসের চোটে বারবার কাঠি নিভে যাচ্ছে। তাকে দেখেই মানিক প্রবল বিস্ময়ে চেঁচিয়ে উঠল, এ কি, এ করুণা না? আরে তুই এখানে? আরে মানিক নাকি? তুই হঠাৎ এই মফস্বল শহরে করতে গেলে এখানে যে? আরে আমার এই ব্যাংকের ম্যানেজার বাবুর সঙ্গে একটু বিশেষ দরকার ছিল ভাই। তা ম্যানেজারকে দরকার তো আমার সাথেই বল, কারণ আমি তো এখানকার কারেন্ট ম্যানেজার। সে কি হে, তুই কবে থেকে এখানে ম্যানেজার হলি? এই তো মাস 6 হলো বদলি হয়ে এসেছি। তুই তো ইদানিং আমাদের পাড়ায় আর পাও মারাবি না মানিক, জানবি কেমন করে। তাই এদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দে। ও হ্যাঁ, ইনি হচ্ছেন সুন্দরবাবু, আমাদের কলকাতার ডাক সাইটে নামী পুলিশ কর্মচারী। আর ইনি হচ্ছেন আমার পরম বন্ধু জয়ন্ত। আমার মুখের গোয়েন্দাগিরির কথা তুই আগে অনেকবার শুনেছিস। আর জয়ন্ত, এটি হচ্ছে আমার ছোটবেলার বাল্য বন্ধু করুণা ভট্টাচার্য। আমার মামার বাড়ির ঠিক পাশেই এদের বাড়ি। বাহ, আপনাদের মতো মহাবিখ্যাত গোয়েন্দারা হঠাৎ এই ধ্যাত ধরে গোবিন্দপুরে কেন পা রাখলেন? আচ্ছা, সেসব কথা পরে হবে। আসুন, আগে আপনারা আমার ভেতরের ক্যাবিনেটে এসে আরাম করে বসুন। করুণার পাশে ম্যানেজারের নিজস্ব কেবিন। সকলে ভেতরের আরামদায়ক আসনে বসার পর করুণা নিজে ওর টেবিলের সামনে গিয়ে বসল। তারপর জয়ন্ত ও সুন্দরবাবুর দিকে তাকিয়ে বিনীতভাবে বলল, এইবার বলুন, আপনাদের মতো গুণী মানুষদের জন্য আমি কি করতে পারি? আদেশ করুন। আরে না না করুণাবাবু, আদেশ ফাদেশ কিছুই নয়। আপনার কাছে প্রথমেই আমার একটা বিনীত নিবেদন আছে। আপনি কি বলতে পারেন এই সুলতানপুর ডাকঘরের এলাকার মধ্যে সবচেয়ে ধনী বাঙালি এমন কে আছেন যিনি একই সাথে আপনাদের এই ব্যাংকেরও একজন মক্কেল? ভারী বিচিত্র প্রশ্ন তো। সুলতানপুর ডাকঘর এলাকার মধ্যে কিছু কিছু বাঙালি পরিবার আছেন বটে, কিন্তু তাদের মধ্যে একজন ছাড়া সকলেই সাধারণ সম্পন্ন গৃহস্থ বা মধ্যবিত্ত শ্রেণীর লোক। তা সেই একজন কি সত্যিই খুব ধনী? আগে হ্যাঁ জয়ন্তবাবু, তাকে এই অঞ্চলে ধনকুবের বলাও চলে হয়তো। তিনি কি আপনাদের ব্যাংকেরও কাস্টমার? হ্যাঁ, তিনি আমাদের ব্যাংকের অন্যতম একজন প্রধান মক্কেল। তিনি ঠিক কোথায় থাকেন করুণাবাবু? এই সুলতানপুর শহর থেকে প্রায় 3 মাইল দূরে বেগমপুরা নামে একটি জায়গা আছে। সেখান থেকে আরো মাইল 2 তফাতে দস্তুর মতো গহন ও ঘন বনের ভেতরে তার বাংলোর মতো তৈরি একটা মস্ত বড় রাজকীয় বাড়ি আছে। তিনি ওখানেই থাকেন। অত বড় একজন ধনী মানুষ লোকালয় ছেড়ে এমন নির্জন গহন বনের জায়গায় একা একা থাকেন কেন? ওখানকার লোকমুখে শুনতে পাই তিনি নাকি ভারী খেয়ালি আর অদ্ভুত স্বভাবের লোক। আচ্ছা, ওর নাম কি ডাক্তার মনোহর মিত্র?
আগে না জয়ন্তবাবু, ওর নাম সিদ্ধেশ্বর সেন। সিদ্ধেশ্বর সেন নামটা শোনা মাত্রই জয়ন্ত গম্ভীর মুখে একদম চুপ করে রইল। ওদিকে পাশে বসা সুন্দরবাবু তো ওর গাল ভরা হাসি হেসে মুরব্বিয়ানা চালে ঘাড় নাড়তে নাড়তে জয়ন্তকে খোঁচা দিয়ে বললেন, কে জয়ন্ত ভাইয়া, তুমি আমার উপর টেক্কা মারবে বলে অত দেমাগ করে এখানে তদন্তে এসেছিলে, কিন্তু এখন দেখলে তো আমি এই অঞ্চলের কোনো পাথর উল্টাতেও বাকি রাখিনি। সিদ্ধেশ্বর সেন নামে কোনো আসামির খোঁজ তো আমাদের তালিকাতেই নেই। হ্যাঁ, জয়ন্ত সুন্দরবাবুর অমন অবজ্ঞার কথার কোনো উত্তর দিল না। সে নিরুত্তর মুখে ওর পকেট থেকে হাত বাড়িয়ে মানিকের সেই নিখুঁত করে আঁকা মনোহর মিত্রের স্কেচ বা ছবিখানা বের করল। তারপর ওটা করুণার সামনে টেবিলের ওপর রেখে ধীরে ধীরে বলল, আচ্ছা করুণাবাবু, আপনি একবার এই ছবিটা দেখুন তো। এই ছবির মানুষটিকে কোনোদিনও কি আপনি ওখানকার বাংলোয় বা আপনাদের ব্যাংকে সচক্ষে দর্শন করেছেন? করুণা উৎসুক হয়ে ছবির ওপর হুমড়ি খেয়ে ঝুঁকে পড়ল। সাদা চুল, পাকা দাড়ি, কপালে কাটা দাগ আর লাঠি হাতে আঁকা মূর্তির প্রতিটি বিশেষত্ব সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। আর তারপরেই বিন্দুমাত্র দ্বিধা না করে অত্যন্ত জোর দিয়ে বলে উঠল, আরে, এই ছবির সঙ্গে সিদ্ধেশ্বর বাবুর মুখের অবয়বটা ঠিক মিলছে না বটে, তবে এইটা যে ওই সিদ্ধেশ্বর বাবুরই প্রতিকৃতি বা স্কেচ, সে বিষয়ে আমার কিন্তু এক চুলো সন্দেহ নেই জয়ন্তবাবু। ওনারই হুবহু প্রতিচ্ছবি এটা। করুণার এই মোক্ষম জবাব শুনে জয়ন্ত ওর চোখের কোণ দিয়ে আর চোখে পাশে বসা সুন্দরবাবুর দিকে আড়ষ্ট দৃষ্টিতে তাকালো। আর ওদিকের মনোহর মিত্রের আসল রূপ যে সিদ্ধেশ্বর সেন তা এক নিমেষে ধরে ফেলায় সুন্দরবাবু লজ্জায় আর অপমানে ওর ঘাড়টা একেবারে হেঁট করে ফেললেন। করুণাবাবু, আপনাদের এই সিদ্ধেশ্বর বাবু মানে ডাক্তার মনোহর মিত্রের কথা আপনি আরো কিছু যদি বলেন আমাদেরকে, মানে আপনি কি বলতে পারবেন? একে তো আপনি আমাদের মানিকের টানের বন্ধু, তার উপরে আপনার মতো গুণী মানুষের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়াটাও পরম সৌভাগ্যের ব্যাপার। আপনি ঠিক কি জানতে চান বলুন তো জয়ন্তবাবু? এই সিদ্ধেশ্বর বাবু কবে, ঠিক কত দফায় আপনাদের ব্যাংকে মোট কত টাকা জমা রেখেছেন আপনি বলতে পারেন? জয়ন্তের এই সরাসরি প্রশ্ন শুনে করুণা কিছুক্ষণের জন্য একেবারে স্তব্ধ হয়ে রইল। একজন ব্যাংকের ম্যানেজারের পক্ষে মক্কেলের জমার হিসেব দেওয়াটা নিয়ম বিরুদ্ধ। সে একটু ইতস্তত করে মৃদু স্বরে ধীরে ধীরে বলল, দেখুন জয়ন্তবাবু, সাধারণ নিয়ম অনুযায়ী এরকম প্রশ্নের জবাব দেওয়া আমার পক্ষে একেবারেই উচিত নয়, কারণ সিদ্ধেশ্বরবাবু হচ্ছেন আমাদের এই শাখার একজন প্রধান মক্কেল। কিন্তু আপনাদের কথা সম্পূর্ণ আলাদা, বিশেষত সুন্দরবাবু যখন একজন বিশিষ্ট রাজকর্মচারী, পুলিশ অফিসার। এই ক্ষেত্রে আমরা আপনাদের তদন্তে সাহায্য করতে বাধ্য। আপাতত আমার স্মৃতি থেকেই আপনাদের একটা আন্দাজ দিচ্ছি, পরে দরকার হলে খাতা দেখে টাকার সঠিক পরিমাণটা জানিয়ে দেব। শুনুন, সিদ্ধেশ্বরবাবু ওর ওই বনের বাংলো বাড়ি তৈরি হওয়ার পর এই অঞ্চলে প্রথম পা রাখেন আজ থেকে প্রায় 2 বছর আগে। সেই সময় আমাদের ব্যাংকে তিনি প্রথম দফায় জমা রাখেন নগদ 6 লক্ষ টাকা। দ্বিতীয়বারে প্রায় বছর দেড়েক আগে তিনি এই ব্যাংকে এক ধাক্কায় 15 লক্ষ টাকা জমা দেন। আর তৃতীয়বারে, সেটাও বোধহয় এই 1.5 বছরের কাছাকাছি হবে, ওর কাছ থেকে আমরা 12 লক্ষ টাকা পাই। অর্থাৎ ওর অ্যাকাউন্টে মোট 33 লক্ষ টাকা জমা আছে। 33 লক্ষ টাকার হিসেব শুনেই জয়ন্তের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। সে অত্যন্ত অর্থপূর্ণ দৃষ্টিতে পাশে বসা সুন্দরবাবুর দিকে তাকিয়ে খুব মৃদু স্বরে ফিসফিস করে বলল, সুন্দরবাবু, আপনি শুনছেন তো? দ্বিতীয় আর তৃতীয় দফায় সিদ্ধেশ্বরবাবু এখানে ঠিক কত টাকা জমা দিয়েছেন? যথাক্রমে 15 লক্ষ আর 12 লক্ষ টাকা। আর আমাদের ডায়েরি অনুযায়ী নিখোঁজ সুশীলা দেবী আর জমিদার গোবিন্দবাবু কি ঠিক যথাক্রমে 15 আর 12 লক্ষ টাকা নিয়ে চোরের মতন নিরুদ্দেশ হননি? হ্যাঁ, কিন্তু ভায়া, ওদিকের ওই প্রথম দফার ওই 6 লক্ষ টাকা কোথা থেকে এলো শুনি? উনি জোর করে এখনই কিছু বলতে চাই না সুন্দরবাবু। খুব সম্ভবত ওটা হচ্ছে সিদ্ধেশ্বর ওরফে মনোহর বাবুর নিজের জমানো কোনো আসল টাকা। ওনাদের ফিসফিসানি দেখে করুণাবাবু বললেন, আপনারা কি এই সিদ্ধেশ্বরবাবু সম্বন্ধে আরো কিছু জানতে চান?
ওর ব্যক্তিগত জীবন সম্বন্ধে আপনি কিছু জানেন করুণাবাবু? বিশেষ কিছু জানি না, লোকটা বড্ড আড়ালে আড়ালে থাকে। আচ্ছা করুণা, বছর দেড়েক আগে কোনো খুব বয়স্কা প্রাচীন মহিলা কি সিদ্ধেশ্বর বাবুর ওই বোনের বাংলোয় অতিথি হয়ে এসেছিলেন? দেখো মানিক, বছর দেড়েক আগেকার কথা আমি নিজে তো ঠিকঠাক জানি না, কারণ তখন আমি এখানে ছিলাম না। তবে ব্যাংকের স্টাফ আর স্থানীয় লোকেদের মুখে একটা কথা আমি শুনেছি বটে। বছর দেড়েক আগে সিদ্ধেশ্বরবাবু একটি অতি বৃদ্ধা মহিলাকে সাথে নিয়ে এই সুলতানপুর স্টেশনে এসে ট্রেন থেকে নেমেছিলেন। আর তার ঠিক কিছুদিন পরেই কি আরেক বৃদ্ধ ভদ্রলোক এখানে এসেছিলেন? এও আমার ওই শোনা কথাই মানিক। শুনেছি সেই বৃদ্ধ ভদ্রলোকও নাকি স্টেশন থেকে সোজা সিদ্ধেশ্বরবাবুর বোনের বাড়ির দিকেই গিয়েছিলেন। কিন্তু আরে থেমে গেলি কেন করুণা? কিন্তু কি বল ভাই মানিক, সিদ্ধেশ্বর বাবুর সম্বন্ধে এই অঞ্চলে অনেক রকমের কানাঘুষো আর অদ্ভুত কথা শুনতে পাওয়া যায়, কিন্তু লোকের মুখের শোনা কথা তো পরের কাছে প্রকাশ করতে বড্ড ভয় হয় রে, যদি কোনো কেলেঙ্কারি হয়। করুণার এই দ্বিধা দেখে মানিক আর চুপ করে থাকতে পারল না। সে ওর বাল্যবন্ধুর পিঠে একটা সাদর চড় কষিয়ে একটু হালকা অনুযোগের কণ্ঠে বলল, দূর করুণা, আমি কি তোর কাছে কোনো পর লোক নাকি? কোনো ভয় নেই ভাই, তোর কানে যা যা শোনা কথা এসেছে তুই নির্ভয় সব প্রকাশ করতো দেখি। তবে শোনো, লোকে বলে সিদ্ধেশ্বর বাবুর বাংলোয় একটি বৃদ্ধা নারী এবং একটি বৃদ্ধ পুরুষ জীবন্ত প্রবেশ করেছিলেন বটে, কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষ তাদের ওই জঙ্গল থেকে প্রস্থান করতে বা বাইরে বেরিয়ে আসতে দেখেনি। কেবল তাই নয়, তারা যে এখনো ওই বাংলোর ভেতর জ্যান্ত আছেন এমন কোনো প্রমাণও আজ পর্যন্ত কেউ পায়নি। এ তো একেবারে অসম্ভব আর অলৌকিক কথা করুণা। তুই আমার ছোটবেলার বন্ধু, তুই জিজ্ঞাসা করছিস বলেই মুখ খুলছি মানিক। সিদ্ধেশ্বর বাবুর ওই রহস্যময় বাংলো সম্বন্ধে আশেপাশের গ্রামে আরও যেসব কানাকানি শুনতে পাওয়া যায় তা মোটেই বিশ্বাসযোগ্য নয় বাপু। সাধারণ মানুষের বুদ্ধি ওতে গুলিয়ে যাবে। তোর কথার আসল অর্থটা আমি ঠিক বুঝলাম না করুণা, একটু খোলসা করে বলতো। ওখানকার বুনো লোকেদের মুখে শোনা ও বাংলোটা নাকি আদ্যপ্রান্ত একটা ভুতুড়ে বাড়ি। ভুতুড়ে বাড়ি? কেন? ওখানে নাকি ওই কাচের দুটো কফিনের মধ্যে। কাচের কফিন? হ্যাঁ মানিক, ওখানে নাকি এয়ারটাইট কাচের দুটো কফিনের মধ্যে রাখা আছে একটি পুরুষ এবং একটি নারীর মৃতদেহ। ওনারা নাকি ওখানেই শুয়ে আছেন। এ তো মারাত্মক কথা হে। মরা জমিয়ে রাখছে নাকি? আগে ম্যানেজার বাবু, নিচে সিদ্ধেশ্বর সেনবাবু আপনার সাথে দেখা করতে এসেছেন, ওনাকে কি আমি ওপরে নিয়ে আসবো? ভৃত্যের মুখে সেই উল্টানো পাথরের নাম শোনা মাত্র জয়ন্ত, মানিক আর সুন্দরবাবু সচমকে একে অপরের মুখের দিকে চেয়ে তীব্র দৃষ্টি বিনিময় করলেন। ঘরের ভেতরের পরিবেশ এক নিমেষে টান টান হয়ে উঠল। বেশ, ওনাকে আর নিচে দাঁড় করিয়ে রেখো না, এক্ষুনি এই ঘরে নিয়ে এসো। মিনিট দুয়েক পরেই ঘরের দরজার পর্দা সরিয়ে ভেতরে এসে দাঁড়ালেন স্বয়ং সিদ্ধেশ্বর বাবু ওরফে ডাক্তার মনোহর মিত্র। মানিকের সেই বর্ণনা শুনে আকাশ স্কেচের 12 আনাই মিলে যায় ওর এই গম্ভীর চেহারার সঙ্গে। কাঁধ পর্যন্ত সাদা চুল, চোখে কালো চশমা আর রূপো বাঁধানো লাঠি। ঘরে ঢুকেই ওখানকার অপরিচিত পুলিশ আর গোয়েন্দাদের দেখে ওর চোখ দুটো চশমার আড়ালে একবার বিদ্যুৎ বেগে ঘুরে গেল। তিনি অত্যন্ত ভয়ে করুণার দিকে তাকিয়ে বললেন, করুণা বাবু, আপনার ঘরে আজ দেখছি অনেক বাইরের অতিথি বসে আছেন। আমি তো জানতুম না যে আপনি ব্যস্ত আছেন। মাফ করবেন, আমি তবে আজ আসি, আরেকদিন সময় করে আসব। কথাটি শেষ করেই কোনো উত্তরের অপেক্ষা না করে ঝড়ের গতিতে ঘর থেকে অদৃশ্য হয়ে গেলেন সিদ্ধেশ্বর বাবু। পাকড়াও পাকড়াও, মনোহর মিত্তির আমাদের সঙ্গে দেখা দিচ্ছে। ওকে এখনই গ্রেপ্তার করো, দরকার হলে গুলি করে মারো, আসামি পালালো। শান্ত হন, শান্ত হন সুন্দরবাবু, আপনি শান্ত হন। ওভাবে মাঝপথে লম্ফঝম্প আর চিৎকার করে রাজবাড়ির ভাড়ামি করবেন না বাবু। আসুন, শান্ত হয়ে আগে দেখা যাক মনোহরবাবু এরপরে ঠিক কি চাল চালেন। ওর পেছন পেছন যাওয়া যাক। জয়ন্তের কথায় সবাই ঘর থেকে বেরিয়ে এসে ব্যাংকের খোলা বারান্দায় দাঁড়ালেন।
নিচে রাস্তার দিকে তাকিয়ে দেখা গেল ডাক্তার মনোহর মিত্র ওর মোটর বাইকটি স্টার্ট দিয়ে ইতিমধ্যেই তীব্র বেগে বনের রাস্তার দিকে ধাবিত হয়েছেন। চোখের পলকে ধুলো উড়িয়ে তিনি উধাও হয়ে গেলেন। দেখলে তো জয়ন্ত ভায়া, এখন আমরা কি করব শুনি? নিচে নেমে গিয়ে আমাদের লরিতে চড়ে মনোহরের পেছনে ধাওয়া করতে পারি বটে, কিন্তু ততক্ষণে ওই ধুরন্ধর আসামি আমাদের নাগালের বাইরে বনের মধ্যে চিরতরে অদৃশ্য হয়ে যাবে। সব পণ্ড হয়ে গেল। করুণাবাবু, আপনি তো মনোহর বাবুর ওই বনের গোপন বাংলোয় যাওয়ার রাস্তাটা ভালো করেই জানেন। হ্যাঁ জয়ন্তবাবু, আমি খুব ভালো করেই চিনি। তাহলে আর দেরি না করে আপনিও আমাদের লরিতে উঠে আমাদের সঙ্গে আসুন। মনোহর বাবু বাইক ছুটিয়ে পালিয়ে যেতে পারেন বটে, কিন্তু নিজের বাংলো বাড়ি আর ওই কাঁচের কফিন দুটো তো আর কাঁধে করে সঙ্গে নিয়ে আকাশপথে উড়ে যেতে পারেন না। আগে ওর আস্তানায় গিয়ে দেখা যাক ওর বিরুদ্ধে ঠিক কি কি অকাট্য প্রমাণ লুকিয়ে আছে। তারপর এই পলাতক মনোহর বাবুকে পুনরাবিষ্কার করতে আর কিন্তু বেশি সময় লাগবে না সুন্দরবাবু। আসুন, লরিতে ওঠা যাক। সকলে মিলে পুলিশ লরির ওপরে চড়ে বসল, আর আসামির খোঁজে ওনাদের সুরক্ষার জন্য সঙ্গে চলল কয়েকজন সশস্ত্র সামরিক পুলিশ। খানিকক্ষণ পরেই পেছনে পড়ে রইল সুলতানপুর শহর, আর সামনে এগিয়ে এলো এক বর্ণোজ্জ্বল প্রাকৃতিক দৃশ্য। লরি যত বনের ভেতরে ঢুকছে, চারদিকের প্রকৃতি যেন এক মোহময় রূপ ধারণ করছে। পাহাড়ের গা বেয়ে ঝর্ণা ঝরছে, বাতাসে গাছের পাতার মর্মর শব্দ। বেগমপুরা ছাড়িয়ে সামনে এবার মাথা তুলে দাঁড়ালো এক দুর্গম অরণ্য, আর সেই বনের বুক চিরে সর্পিল গতিতে এগিয়ে চলা জনহীন পথে নীরবতা ভেঙে ছুটে চলল ওনাদের মোটর লরি। জয়ন্ত, এমন অদ্ভুত আর ভয়ঙ্কর নির্জন জায়গাতেও মানুষ বাস করে? মনোহর মানুষ নয় মানিক, সে আস্ত একটা অমানুষ। তাই নিজের যোগ্য নরককুণ্ডটাই বেছে নিয়েছে। কিন্তু জয়ন্ত, আমার মনে খালি খালি ওই একটা কথাই ঘুরপাক খাচ্ছে। তুমি কেমন করে এত নিশ্চিত হয়ে সন্দেহ করলে যে সুলতানপুরের এই চৌধুরী ব্যাংকের সঙ্গেই মনোহরের কোনো গোপন সম্পর্ক থাকতে পারে? আন্দাজ সুন্দরবাবু, আন্দাজ। আমার বিশেষ কোনো অটুট বা অকাট্য যুক্তি ছিল না। আমি স্রেফ অন্ধকারে একটা আন্দাজে ঢিল ছুড়েছিলাম মাত্র। সেই আন্দাজটা ঠিক কি ছিল? আমার এই পুলিশি মগজকে একটু বুঝিয়ে বলবে না? বেশ তো, তবে বলছি শুনুন। গোড়া থেকেই আমার একটা দৃঢ় ধারণা ছিল সুন্দরবাবু যে মনোহরবাবু বাসা বেঁধেছেন এই সুলতানপুর ডাকঘরের এলাকার মধ্যেই। আমি এটাও ধরে নিয়েছিলাম যে যথাক্রমে 15 লক্ষ আর 12 লক্ষ টাকা সাথে নিয়ে সুশীলা দেবী আর জমিদার গোবিন্দবাবু ওরই ফাঁদে পা দিয়ে নিরুদ্দেশ হয়েছেন। এখন এই 27 লক্ষ টাকা নিয়ে মনোহরবাবু নিশ্চয়ই নির্বোধের মতো নিজের বোনের বাড়ির আলমারিতে রেখে দেবেন না। বাড়িতে চোর ডাকাতের ভয় আছে, ওদিকে আবার ব্যাংকে রাখলে টাকা সুদে বাড়ে। আরও টাকার কথা না হয় ছেড়েই দিলাম, মনোহরবাবু চিঠিতে গোবিন্দবাবুকে লিখেছিলেন যতদিন না আমাদের উদ্দেশ্য সিদ্ধ হয় ততদিন আমরা এইখানেই বাস করব। এখন মানুষের খাওয়া পড়ার জন্য তো নিয়মিত টাকার দরকার হয়। টাকা তো আর আগাছার মতো আপনা আপনি মাটি ফুঁড়ে বেরিয়ে আসে না। সুতরাং নিজের এই বিশাল বনের বাড়ির ভরণ পোষণের জন্য মনোহরবাবু নিশ্চয়ই কিছু টাকা ব্যাংকে গচ্ছিত রাখবেন। তাই কোনো না কোনো দিক দিয়ে ওর সঙ্গে যে এই তল্লাটের প্রধান ব্যাংকের একটা সম্পর্ক আছে, এটা আমি আগে থেকেই অনুমান করে নিয়েছিলাম। অবশ্য পুরোটাই আমার আন্দাজ মাত্র। হ্যাঁ, বাহ 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 বাহ, বারে আন্দাজ ভায়া, বলিহারি তোমার মগজকে। ওই দেখুন, ওই ঝোপের আড়ালে সিদ্ধেশ্বর বাবু অর্থাৎ ডাক্তার মনোহর বাবুর বাংলো বাড়িটা দেখা যাচ্ছে। মনোহরহীন মনোহরের বাংলোর ভেতরটা আছে হয়তো সেই আর টাইট কাচের কফিনের মতো দুটো বুড়ো বুড়ির কতদিনের বাসি শুকনো মরা। বাবা, এ কিরকম বাংলো হে! চারিদিকে শুধু ঘন জঙ্গল আর ঝোপঝাড়, আর মাথার ওপর অমন হুমড়ি খেয়ে পড়ে আছে প্রকাণ্ড কালো পাহাড়। এ যেন আস্ত একটা হানা বাড়ি। গা ছমছম করে ওঠে মশাই। মনোহরটা বোধহয় এখানে বসে সব সাধনা করে। সে রাত্রে মন্ত্র পড়ে দিলে বুঝি মরা দুটো জ্যান্ত হয়ে উঠত। এত কাঠ খড় পুড়িয়েও শেষমেশ
তান্ত্রিক খুনিটাকে জ্যান্ত ধরতে পারলাম না। আমার এই আফসোস রাখবার ঠাঁই নেই, কপাল। গাড়িটা ফণি মনসার বেড়া দিয়ে ঘেরা একখানা সুদীর্ঘ একতলা বাংলো বাড়ির সামনে খোলা জমির উপরে গিয়ে থামল। সারি সারি ঘর আর সামনে টানা চওড়া দালান। বনের ভেতর থেকে ভেসে আসছে ঘুঘুর কান্নার মতন সুর। তাছাড়া চারদিকে আর কোনো জনপ্রাণীর সারা শব্দ নেই। এ যেন এক অপরিসীম বিজনতার রাজ্য, যেখানে স্তব্ধতার চাপে মানুষের প্রাণ হাঁপিয়ে ওঠে। ওখানকার পরিবেশের চোটে স্বভাবত চড়া গলায় কথা বলা সুন্দরবাবুও সেখানে চেঁচিয়ে কথা বলতে পারলেন না। তিনি দালানে উঠে খুব চুপি চুপি ফিসফিস করে বললেন, জয়ন্ত, মনোহরের লোকজনরাও কি আমাদের এই পুলিশের গাড়ির আওয়াজ পেয়ে আগে ভাগেই চম্পট দিয়েছে নাকি? অসম্ভব নয় সুন্দরবাবু, দেখা যাক ঘরের ভেতরে কি আছে। আসুন আমার সাথে। জয়ন্ত দালানের উপর দাঁড়িয়ে একবার এদিকে ওদিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখল। ওর পেছনে পেছনে চলল বাকি সকলে। বনের সেই নিস্তব্ধতায় নিজেদের পায়ের জুতো জোড়ার খটখট শব্দে ওনারা নিজেরাই বারবার চমকে উঠতে লাগলেন। জয়ন্ত সামনের একটা বন্ধ ঘরের দিকে সোজা এগিয়ে গেল। ওদিকে নয়, ওদিকে নয়, ওদিকে নয়, এদিকে আসুন, আপনাদের বাঁ দিকের ওই শেষ ঘরটায়। বনের এই জনমানবহীন হানাবাড়িতে আচমকা অমন গম্ভীর মানুষের গলার আওয়াজ শুনে সচকিত প্রাণে সকলে একসঙ্গে বিদ্যুতের মতো ঘুরে দাঁড়ালেন। সুন্দরবাবু এতক্ষণ লক্ষ্য করেননি। তিনি বাঁ দিকের শেষ ঘরের দিকে তাকাতেই ওর চোখ চড়ক গাছ হয়ে গেল। ওখানকার পর্দা দেওয়া দরজার ঠিক দুপাশে প্রহরীর মতো দাঁড় করানো রয়েছে দুটো মানুষের সর্বাঙ্গ সম্পূর্ণ নরকঙ্কাল। ওরে বাবা রে, আর নয় জয়ন্ত, এই বেলায় এখান থেকে সোজা কেটে পড়ো। এসো এসো, মরার হারও দেখছি এখানে, কথা কয় যে। ভয় নেই পুলিশ সাহেব, ওই দুটো হচ্ছে একেবারে রক্ত মাংসহীন নিছক কঙ্কাল মাত্র, কোনো ক্ষতি করবে না। নির্ভয় ঘরের ভেতরে চলে আসুন আপনারা। আকস্মিক এই কণ্ঠস্বর শুনে জয়ন্ত কেবল একটু বিস্মিত হয়েছিল মাত্র। ওর মনে তো কোনোদিনই ভয় ডরের বালাই ছিল না। সে দৃঢ় পায়ে দরজার দিকে এগিয়ে গেল। পর্দাটা হাত দিয়ে ঠেলে ভেতরে প্রবেশ করুন। দুহাতে দুই দিকে পর্দা সরিয়ে জয়ন্ত ঘরের ভেতরে গিয়ে পা রাখল। আর ঘরের ভেতরের দৃশ্য দেখে জয়ন্তের মতো অদম্য গোয়েন্দাও একেবারে হতভম্ব হয়ে গেল। এই দৃশ্য সম্পূর্ণ অপ্রত্যাশিত। ঘরের ঠিক মাঝখানে একখানা বড় ইজি চেয়ারের ওপরে আরাম করে অর্ধশয়ান অবস্থায় বসে আছেন স্বয়ং ডাক্তার মনোহর মিত্র। ওর গম্ভীর মুখের ওষ্ঠাধরের ওপরে একটা সূক্ষ্ম ব্যঙ্গের হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল। তিনি ওনাদের দিকে তাকিয়ে বললেন, আমি আপনাদের পুলিশ দেখে ভয় পালাইনি বলে বড্ড অবাক হচ্ছেন, তাই তো? অবাক না হলেও চলবে। আপনারা যে আজ দলবল নিয়ে এখানে শুভাগমন করবেন তা আগে জেনেই আমি ওখানকার ব্যাংক থেকে সোজা এখানে এসে আপনাদের অভ্যর্থনা করবার জন্য অপেক্ষা করছি। আপনারা দয়া করে আসন গ্রহণ করুন। আমার এই বাংলোয় অন্তত আসনের কোনো অভাব হবে না। ছদ্মনামের আড়ালে যে ধুরন্ধর লোক 33 লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে বসে আছে, ওর বাড়িতে যে চেয়ার আসনের অভাব হবে না সেটা আমি আগে থেকেই জানতাম বাবা। নানা ব্যক্তিগত কারণে সময়ে সময়ে সমাজে নিজের নাম ভারিয়ে আত্মগোপন করবার দরকার অনেকেরই হয় সুন্দরবাবু, এমনকি আপনাদের পুলিশের লোকদেরও করতে হয়। এই মুখ সামলে কথা বলুন মনোহর বাবু। আমরা পুলিশেরা মাঝে মাঝে ছদ্মবেশ ধারণ করি সমাজের অসাধু খুনিদের শাস্তি দেবার জন্য, কিন্তু তুমি কেন নাম ভারিয়েছ শুনি?
কালো চশমার আড়ালে মনোহরের দুই চক্ষু ক্রোধে দীপ্ত হয়ে উঠল কিনা তা বোঝা গেল না, কিন্তু ওর গম্ভীর কণ্ঠস্বর এক পলকে অত্যন্ত কঠিন ও ধারালো হয়ে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, আমি মহাশয়ের চেয়ে বয়সেও অনেক বড়, আর বিদ্যা বুদ্ধি মান সম্মানও বোধহয় আপনার চেয়ে বিন্দুমাত্র ছোট নই। সুতরাং আমাকে ওভাবে বারবার তুমি বলে সম্বোধন করে নিজের ভদ্রতার অপমান না করলেই বাধিত হব ইন্সপেক্টর বাবু। আপনারা অসাধুদের দণ্ড দেওয়ার জন্য ছদ্মবেশ ধারণ করেন, কেমন? তাহলে আজ ভালো করে জেনে রাখুন, আমি ছদ্মনাম গ্রহণ করতে বাধ্য হয়েছি এই সমগ্র মনুষ্য জাতির মঙ্গলের জন্য। মনুষ্য জাতি মঙ্গলের জন্য ধরায় অবতীর্ণ হয়েছে বিংশ শতাব্দীর অভিনব যীশু খ্রিস্ট। বলিহারি যাই আপনার সাধুতাকে। তাই বুঝি তিনি ওই নিরপরাধ সুশীলা দেবী আর জমিদার গোবিন্দবাবুকে খুন করে ওনাদের লাশ কাঁচের কফিনে পুরে রেখে দিয়েছেন। তাই তিনি ওই দুই হতভাগ্যের কাছ থেকে মোট 27 লক্ষ টাকা অপহরণ করে পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে ছদ্মনামের আশ্রয়ে ব্যাংকে জমা রেখেছেন। এরপরও আপনার সাথে কি করা উচিত বলুন দেখি মনোহর বাবু? আপনাকে এই মহৎ কাজের জন্য সাধুবাদ দেব, নাকি পকেট থেকে হাত করাটা বের করে আনার হুকুম দেব? লোকে আমাকে একটা অপবাদ দেয় সুন্দরবাবু, আমি নাকি কোনোদিন হাসতে জানি না। কিন্তু আপনার এই আজব কথা শুনে আজ আমার সত্যি প্রাণপণে অট্টহাস্য করতে ইচ্ছে করছে। আমি নাকি সুশীলা দেবী আর গোবিন্দবাবুকে খুন করেছি। কোন মহান প্রত্যক্ষদর্শী আপনার কানে কানে এসে এই অপূর্ব খবরটি দিয়ে গেল শুনি? দেখুন মনোহর বাবু, ওসব চালাকি বা ধাপ্পা দিয়ে আমাকে ভোলাবার চেষ্টা করবেন না বলে দিচ্ছি। যদি মার্ডার নাই করে থাকেন তবে সাফ সাফ বলুন সুশীলা দেবী আর গোবিন্দবাবু আজ ঠিক কোথায়? তারা এই বাড়িতেই আছেন। হ্যাঁ জানি, এই কাচের কফিনের ভেতরেই লাশ হয়ে আছেন। বারবার কাচের কফিন বলে অনর্থক চিৎকার করবেন না সুন্দরবাবু। আমার এই পুরো বাড়িতে কফিন বলে কোনো জিনিসই নেই। বটে বটে, এখানে কফিন আছে কি না আছে সেটা আপনার এই আস্তানার ভালো করে খানা তল্লাশি চালালেই টের পাওয়া যাবে। সুন্দরবাবুর এই মারমুখী কথা শুনে মনোহর বাবু এতক্ষণ পর ওর ইজি চেয়ার থেকে ঝট করে সোজা হয়ে উঠে বসলেন। ওর মুখভঙ্গি কঠোর হলো। তিনি বললেন, কাচের কফিনের কথা আপাতত ছেড়ে দিন ইন্সপেক্টর বাবু। আপনি তো ওনাদের দেখতে চান, তা আগে জ্যান্ত অবস্থায় কাকে দেখতে চান বলুন? সুশীলা দেবীকে না জমিদার গোবিন্দবাবুকে? কোথায় সুশীলা দেবী? আগে আমি ওনাকেই দেখতে চাই। উত্তম, সুশীলা, সুশীলা! আগে কি বলছেন বাবা? তুমি একবার এই বাইরের ঘরে এসো তো মা। ঘরের ভেতরের দরজার পর্দা ঠেলে হঠাৎ যে মূর্তিটি ঘরে এসে দাঁড়ালো, ওখানকার কেউই তার জন্য প্রস্তুত ছিল না। এক আশ্চর্য রূপবতী ও মহিমময়ী তরুণী। তাকে দেখা মাত্রই কারোর মনে হলো না যে সে মাটির পৃথিবীর কোনো সাধারণ মানুষ। মনে হলো সে যেন কোনো অজানা স্বর্গের এক অবাস্তব সুন্দর স্বপ্ন। পৌরাণিক কাব্যের উর্বশী রম্ভা মেনকাদের কাল্পনিক রূপমাধুরীও ওর এই তাজা সৌন্দর্যের কাছে এক নিমেষে ম্লান হয়ে যায়। মেয়েটি ষোড়শী না বালিকা এক নজরে তা ভালো করে বোঝা যায় না। এ কি, উনি কি তবে সেই নিখোঁজ সুশীলা দেবী? হ্যাঁ, তবে এখন থেকে ইনি ওর এই নতুন নামে সবার কাছে আত্মপরিচয় দেবেন। নতুন নাম? হ্যাঁ, ললিতা দেবী। আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। ইনি ললিতা দেবী বা পালিতা দেবী যাই খুশি হতে পারেন, কিন্তু ইনি কোনো মতেই সেই 75 বছরের বুড়ি সুশীলা দেবী নন। কেন বলুন দেখি? আরে মশাই, সুশীলা দেবীর বয়স ছিল 15 আনা 75 বছর, আর ইনি তো কচি খুকি। ঠিকই বলেছেন, সুশীলা দেবীর বয়স এখন 75 বছর হলেও তিনি আর ইহজীবনে বৃদ্ধা নন।
পাগলের মতো কি সব আবল তাবল বকছেন মনোহর বাবু? সুশীলা দেবী আমার বৈজ্ঞানিক চিকিৎসার মহিমায় নব যৌবন লাভ করেছেন সুন্দরবাবু। ওর জড়া কেটে গেছে। শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করবেন না ভায়া। দুনিয়ায় এমন কোনো অদ্ভুত কাণ্ড ঘটে নাকি? কেন? একজন অতি প্রাচীনা বিদ্যা কি আবার নতুন করে নবীনা বা তরুণী হতে পারে না? অসম্ভব, একেবারে অবৈজ্ঞানিক কথা। জরার পর আর নতুন করে যৌবন ফিরে আসে না। বিজ্ঞানের মহিমায় দুনিয়ায় সবই সম্ভবপর হয় সুন্দরবাবু। আমি আজ ভবিষ্যৎবাণী করছি, আমাদের এই আধুনিক বিজ্ঞান একদিন মানুষকে পুরোপুরি অমর করে ছাড়বে। আরে দয়া করে আপনার ওইসব নির্বোধের কাল্পনিক স্বর্গে আমাদের টেনে নিয়ে যাবার চেষ্টা করবেন না বাপু। হয় সোজা কাজের কথা বলুন, আর নয়তো ওদিকের লরিতে চড়ে সোজা থানায় চলুন। বেশ, তবে কাজের কথাই শুনুন। মা সুশীলা, বাবা, তুমি এখন বাড়ির ভেতরে যাও মা। আর এই যে অতিথিরা এসেছেন, ওনাদের জন্য নিজের হাতে একটু ভালো করে চাটা বানিয়ে পাঠিয়ে দাও। না 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 না, এখানে আমরা কোনো চাটা খেতে আসিনি বাপু। আমাদের ওসবের দরকার নেই। কোনো ভয় নেই সুন্দরবাবু, আপনাদের চায়ে কেউ বিষ মিশিয়ে দেবে না। বিষ থাক আর নাই থাক মশাই, এই রহস্যময় হানা বাড়িতে বসে আমাদের চারটা কিছুই খাওয়া চলতে পারে না, আইন ভাঙা হবে। আপনাদের সকলেরও কি পুলিশ সাহেবের মতন একই মত? না না, আমার সম্পূর্ণ অন্য মত মনোহর বাবু। এই সুন্দর ললিতা দেবীর হাতের চাটা আমি পুরোটাই খাবো। কি বলো মানিক? আমিও একেবারে তোমার দলে ভাই। তা করুণা বাবু, আপনি কি বলেন? এই পরম সুন্দরী সুশীলাকে ধরি, ওনাকে কি এখন থেকে দেবী বলেই ডাকবো মনোহর বাবু? ওটা ওনাকেই জিজ্ঞাসা করুন। বাবার কাছে আমি সব সময় সেই পুরনো সুশীলা, কিন্তু আপনারা তো আর সেই জরাজীর্ণ সুশীলাকে দেখেননি, তাই আপনারা আমাকে ললিতা বলেই ডাকুন। বেশ, করুণা বাবু, এই পরমা সুন্দরী ললিতা দেবী যদি তার সুন্দর হাত দিয়ে সুন্দর করে চা তৈরি করে দেন, তবে কি সুন্দরবাবুর মতন ভয় পেয়ে আপনিও এই চা পান করবেন না? করবো না বলেন কি জয়ন্তবাবু? আমি তো আর সুন্দরবাবুর মতো নির্বোধ নই। কি সুন্দরবাবু, আপনি কি এখনো আপনার মত বদলাবেন না? মনে রাখবেন, চায়ের সঙ্গে কিন্তু আবার গরম গরম টাও আছে। চায়ের সাথে মুখরোচক খাবারের কথা শোনা মাত্রই সুন্দরবাবু জুলজুল করে জয়ন্তের মুখের দিকে তাকালেন। ওর ভোজন রসিক মনটা আর বাঁধা মানল না। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি আর করি বলো ভায়া, তোমরা সবাই যখন খাওয়ার পক্ষে রাজি, তখন আমার মতো একজন কর্তব্য পরায়ণ অফিসারের আর এক যাত্রায় পৃথক ফল হয়ে লাভ কি? আমিও চা খাওয়ার পক্ষে রাজি। সুন্দরবাবুর কথা শুনে ললিতা দেবীর গোলাপের মতো নরম ঠোঁটে এক মিষ্টি হাসি ফুটে উঠল। ওনারা সকলে দেখল সেই হাসি যেন এক নীরব সঙ্গীতের মতো সুন্দর। তিনি একটি বিনীত নমস্কার করে পাশের ঘরের পর্দায় অদৃশ্য হয়ে গেলেন। ওর চলে যাওয়ার পর মনোহর বাবু ওনাদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বিজ্ঞান নিয়ে বলতে শুরু করলেন। শুনুন সবাই, মানুষের বুড়ো হওয়ার কারণ কি মানুষ যে তা জানে না এ কথা মোটেই সত্য নয়। বরং এই কথাই চরম সত্য যে জরা বা বার্ধক্যের কারণ ওর কাছে কেন অজ্ঞাত নয়, এইটুকুই শুধু সে জানে না। বারে, এই যে দেখছি আস্ত একটা হেয়ালি, কিছুই তো মাথায় ঢুকলো না। এমন সূক্ষ্ম বৈজ্ঞানিক থিওরি আপনার মতন সাধারণ মানুষকে যে কেমন করে বোঝাবো আমি নিজেই বুঝতে পারছি না। আচ্ছা জয়ন্তবাবু, আপনি কি রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় বস্তু কাকে বলে জানেন? হ্যাঁ জানি। আমাকেও নিজের অপরাধ তদন্তের খাতিরে মাঝে মাঝে অল্প স্বল্প বৈজ্ঞানিক পরীক্ষা করতে হয়, যদিও তা বিজ্ঞানীদের কাছে ধর্তব্যের মধ্যেই গণ্য নয়। বিজ্ঞানের ওসব কচকচানিতে আমি বাবা একেবারেই অজ্ঞ। দয়া করে যদি একটু সহজ বাংলা ভাষায় আমায় বুঝিয়ে দিতে পারেন তবে বড্ড ভালো হয়। ইংরেজি তো তাও একটু চেনা পদে আছে সুন্দরবাবু, কিন্তু খাঁটি বাংলায় এর বৈজ্ঞানিক সংজ্ঞা শুনলে আপনি একেবারে জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে যাবেন। তা কখনো হয় মশাই? বাংলা যে আমাদের মায়ের ভাষা, আমাদের একমাত্র মাতৃভাষা। আচ্ছা, তবে শুনুন,
আমাদের অফিসিয়াল বাংলা মাতৃভাষার অভিধানে এই রেডিও অ্যাক্টিভের অর্থ কিভাবে বোঝানো হয়েছে শুনুন। আশুবিকিরণ দ্বারা বিদ্যুৎ মাপক প্রভৃতির ওপর ক্রিয়াকরণক্ষম অর্থাৎ রেডিয়াম, ইউরেনিয়াম, পেলোনিয়াম প্রভৃতি সম্পর্কে কিরণ বিকিরণক্ষম। কি বুঝলেন সুন্দরবাবু? এবার বলুন। ওরে বাবা রে, ব্যাপার বুঝবো কি মশাই? আমার তো মাথা আরো গুলিয়ে গেল। মাথাটা কেমন যেন বো বো করে ঘুরছে। এই বিদঘুটে অনুবাদের জন্যই কি তবে আমাদের কবি গান বেঁধেছিলেন, আমরি বাংলা ভাষা? বাংলা ভাষার কোনো দোষ নেই সুন্দরবাবু, তবে বাংলা ভাষায় এখনো পর্যন্ত ভালো করে বিজ্ঞানকে পরিপাক করবার বা ফুটিয়ে তোলবার তেমন চেষ্টা হয়নি, কারণ দেশ তো এতদিন স্বাধীন ছিল না। যাক ওসব কথা, এবার আসল বৈজ্ঞানিক তত্ত্বটা যতটা সংক্ষেপে পারি আপনাদের একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি। বহু জটিল পরীক্ষা নিরীক্ষার পর আমি শেষ পর্যন্ত এই বৈজ্ঞানিক সিদ্ধান্তে উপস্থিত হয়েছি যে সারা জীবন ধরে আমাদের অজান্তেই আমাদের দেহের ভেতরে যে ক্ষতিকর রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় বস্তু জমতে থাকে, অর্থাৎ বিজ্ঞানের ভাষায় যাকে বলে ক্রমিক রেডিয়াম বিশ্ব সঞ্চার, মানুষের বার্ধক্য বা জরার আসল কারণ হচ্ছে ঠিক সেটাই। সূর্যের রশ্মির দ্বারা পৃথিবীর ওপর প্রতিদিন অজস্র রেডিয়াম নিক্ষিপ্ত হচ্ছে। আমরা প্রতিদিন অবলীলায় তা খাবারের সাথে খাচ্ছি, জলের সাথে পান করছি, এমনকি নিঃশ্বাস নেওয়ার সময় বাতাসের থেকেও তা শরীরের ভেতর আকর্ষণ করছি। আর তারই বিষাক্ত ফলে পৃথিবীর প্রত্যেকটি জীব আর তরুলতাও ধীরে ধীরে জরাগ্রস্ত হয়ে বুড়িয়ে যায়। আমি মনোহর মিত্র বহু সাধনার পর সেই অসাধ্য জরা ব্যাধি সম্পূর্ণ নিবারণ করবার এক অদ্ভুত উপায় আবিষ্কার করেছি। বলেন কি মশাই? এ বুড়ো মানুষকে জ্যান্ত জোয়ান বানানোর ওষুধ আবিষ্কার করে ফেলেছেন? আগে হ্যাঁ সুন্দরবাবু, আমার রসায়ন শাস্ত্রের দিক থেকে দেখতে গেলে ক্যালসিয়াম দিয়ে আমাদের দেহের ভেতরের হাড় তৈরি হয়, আর এই রেডিয়ামের পরমাণুগুলো হুবহু ক্যালসিয়ামের মতোই কাজ করে। হাড়ের গঠন কার্যে শরীরের যেখানে যেখানে ক্যালসিয়ামের পরমাণু দরকার হয় সেখানে ধূর্ত রেডিয়াম পরমাণু ব্যবহার করলে দেহের ভেতরের রক্তস্রোত ওটাকে আসল ক্যালসিয়াম ভেবে না জেনেই গ্রহণ করে নেয়। এই রেডিয়াম বিষের দ্বারা আক্রান্ত ব্যক্তিদের রক্ষা করবার একমাত্র উপায় হচ্ছে তাদের দেহের ভেতর থেকে এই লুকিয়ে থাকা রেডিয়াম পরমাণুগুলোকে একেবারে তাড়িয়ে বাইরে বিতাড়িত করা। কিন্তু মনোহর বাবু, মানুষের হাড়ের মজ্জা থেকে ওভাবে রেডিয়াম পরমাণু আলাদা করাটা কি প্র্যাকটিক্যালি একেবারে অসম্ভব ব্যাপার নয়? প্রথম দৃষ্টিতে সাধারণ মানুষের কাছে এটা অসম্ভব বলে মনে হয় বটে জয়ন্তবাবু, কিন্তু আসল কার্যক্ষেত্রে দেখা গেছে যে ব্যাপারটা মোটেই তা নয়। জরা ব্যাধিগ্রস্ত জরাজীর্ণ ব্যক্তিদের হাড়ের ভেতর থেকে ওই বিপজ্জনক রেডিয়াম পরমাণুগুলোকে সম্পূর্ণ বাইরে বের করে দেওয়া একটুও অসম্ভব নয়। এর একটা বৈজ্ঞানিক প্রসেস আছে। প্রথমে রোগীকে আমি এমন কিছু ভিনিগার ও অ্যাসিড জাতীয় বিশেষ পথ্য বা ডায়েট দিই যাতে করে ওর দেহের হাড়গুলো সাময়িকভাবে ক্যালসিয়াম থেকে মুক্ত হতে শুরু করে। এভাবে ঠিক 1 সপ্তাহ চিকিৎসা চলার পর রোগীকে আমি আবার পরবর্তী 1 সপ্তাহ ধরে স্বাভাবিক খাবার দাবার দিই বটে, কিন্তু সেই সঙ্গে ওর খাবারের দিকে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি রাখি যাতে ওর খাদ্যের ভেতরে যে খাঁটি ক্যালসিয়াম থাকছে তার মধ্যে যেন কিছুমাত্র তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি বর্তমান না থাকে। প্রথমে ওনাকে যে ভিনিগার অন্যান্য অ্যাসিডের পথ্য দেওয়া হয় দেহের ক্ষতি সাধন করবার ক্ষমতা তাদের তুলনামূলকভাবে অনেকটাই কম থাকে, কিন্তু ওই অ্যাসিড পথ্যের একটা তীব্র পরমাণু গ্রহণ শক্তি বা ভ্যালেন্স আছে। তাই ওটার আকর্ষণে আসল ক্যালসিয়ামের সঙ্গে সঙ্গে দেহের ভেতরে উড়ে এসে জুড়ে বসাই বিষাক্ত রেডিয়ামও ক্রমে ক্রমে শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। স্বাভাবিক পথ্যের পর আমি রোগীকে দিই আবার অ্যাসিড জাতীয় পথ্য, তারপর আবার স্বাভাবিক পথ্য। এইভাবে ওনাদের বডি ফিল্টারিং এর চিকিৎসা চলে মাসের পর মাস। বাহ, অদ্ভুত আবিষ্কার! তাহলে কি দীর্ঘ চিকিৎসার ফলেই একজন জরাগ্রস্ত বৃদ্ধ রোগী আবার ওর হারিয়ে যাওয়া নবযৌবন পুরোপুরি ফিরে পায়? হ্যাঁ, প্রায় তাই বললেই চলে জয়ন্তবাবু। তবে এই অদ্ভুত চিকিৎসার ফলে যে শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা উপসর্গ দেখা দেয় না তা কিন্তু বলা চলে না।
যেমন ধরুন, সুন্দরবাবু একটু আগে বাইরে দাঁড়িয়ে যে কাচের কফিন বলে চিৎকার করছিলেন, সেই ব্যাপারটা। সুন্দরবাবু ওটার উল্লেখ তো করেছিলেন, কিন্তু ওটা আসলে যে কি অদ্ভুত বৈজ্ঞানিক পদার্থ তা আপনারা এখনো কেউ জানেন না। ওটা যদি নিজের চোখে জ্যান্ত দেখতে চান, তবে আর দেরি না করে আমার সঙ্গে ওদিকের হল ঘরে আসুন। মনোহর বাবুর সাথে সকলে এসে উপস্থিত হল প্রকাণ্ড একখানা হল ঘরে। তার অধিকাংশ জায়গা জুড়ে বিরাজ করছে নানান রকমের অদ্ভুত যন্ত্রপাতি। যারা কোনোদিন কলেজের সায়েন্স ল্যাব দেখেছেন, তাদের কাছে ওইসব যন্ত্রের কয়েকটি পরিচিত বলে মনে হতে পারে। কোথাও ল্যাবের জ্বলন্ত প্রদীপের ওপরে টকবক করে ফুটছে বড় বড় অধোযন্ত্রগুলো, কোথাও বা সারি সারি হুক থেকে ঝুলছে সংহিত যন্ত্র। কিন্তু ওখানকার এখানে ওখানে আরও যেসব ছোট বড় বৈদ্যুতিক আজব যন্ত্র বসানো রয়েছে, সাধারণ বৈজ্ঞানিক পরীক্ষাগারে সেগুলোকে কোনো দিন দেখাই যায় না। মনোহর বাবু, এতক্ষণ কানে যা যা বৈজ্ঞানিক লেকচার শুনলাম, তার তো এক বর্ণ আমার মাথায় ঢোকেনি। আর এখন চোখে যা যা দেখছি, তাও ভালো করে কিছু বুঝতে পারছি না বাবু। আপনি বোধহয় আবার নতুন করে লেকচার শুরু করবেন। কিন্তু ও সব শুরু করার আগে আমার গোটা কয়েক সহজ প্রশ্নের সোজা উত্তর দেবেন কি? আজ্ঞা করুন সুন্দরবাবু, কি জানতে চান? আপনি এসব জটিল বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা তো কলকাতায় ওর নিজের বালিগঞ্জের বাড়িতে বসেই করতে পারতেন মশাই। মিচিমিচি এই গহন বনের ভেতর এসে এত লুকোচুরি করার কি দরকার ছিল? কলকাতার অতি কৌতূহলী জনতা যদি খুনাক্ষরেও আমার এই অভিনব পরীক্ষার ব্যাপারে টের পেত সুন্দরবাবু, তাহলে আমার বালিগঞ্জের বাড়িটি এক নিমেষে সরকারি পার্কে পরিণত হতো। আর সেখানে সকাল বিকেল উকি ঝুঁকি মারতে আসতো রাম শ্যাম যদু মধু সকলেই। অমন ভিড়ের মধ্যে আমি কি আর শান্তিতে নির্বিঘ্নে পরীক্ষা চালাবার বিন্দুমাত্র অবসর পেতুম বলে আপনার মনে হয়? তা অবশ্য ঠিক। কিন্তু ওই সুশীলা দেবী আর জমিদার গোবিন্দবাবু ওনাদের নিজেদের বাড়ির ছেলে মেয়েদের কিছু না জানিয়ে আপনার সঙ্গে অমন চোরের মতো লুকিয়ে পালিয়ে এলেন কেন? ওর প্রথম কারণ হচ্ছে মন্ত্রগুপ্তি, যাতে এই আবিষ্কারের কথা বাইরে কেউ জানতে না পারে। আর দ্বিতীয় কারণটি অত্যন্ত গুরুতর সুন্দরবাবু। গুরুতর মানে? কিসের গুরুতর? সুশীলা দেবী আর গোবিন্দবাবু আমার চিকিৎসায় এই নতুন তরুণ দেহ লাভ করবার পর ইহ জীবনে আর কোনোদিন নিজেদের পুরনো বাড়িতে ফিরে যাবেন না বোধ হয়। সে কি কথা মশাই, নিজের বাড়ি ফিরবেন না কেন? হ্যাঁ, ঠিক সেই কারণেই সুশীলা আজ ওর নিজের পরিচয় বদলে নতুন ললিতা নাম ধারণ করেছে। কিন্তু কেন? নিজের নাম আর বাড়ি বদলানোর কি এমন দরকার পড়লো ওনাদের? এই নতুন ষোড়শী দেহে অতি প্রাচীনা ৭৫ বছরের বুড়ি সুশীলাকে মনে নিজের ছেলে মেয়েরা কি আদেও চিনতে পারত সুন্দরবাবু? তা চিনতে পারতো না। সুশীলা যদি নিজে গিয়ে বলতো যে আমি তোমাদের ঠাকুমা, ওর সেই অদ্ভুত কথা কি কেউ বিশ্বাস করত? তা তো করতোই না, একদম ঠিক। শুধু তাই নয়, ওনাকে নিয়ে সমাজে আরো নানা রকমের জটিল গন্ডগোল, এমনকি ওর বিপুল সম্পত্তি নিয়ে কোর্ট কাছারিতে মামলা মোকদ্দমা হওয়ারও মস্ত বড় সম্ভাবনা ছিল নাকি? তা তো ছিল। ও নিয়ে তো প্রকাণ্ড মারামারিও লেগে যেত। আরো কত দিক দিয়ে সুশীলার জীবন ওই বুড়ো বয়সের চেনা সমাজে হয়ে উঠত ভয়ঙ্কর আর অতিষ্ঠ। সেই জন্যই সে নিজে থেকে স্থির করেছিল যে আমার এই বৈজ্ঞানিক পরীক্ষা সফল হলে সে সম্পূর্ণ নতুন দেশে, নতুন নামে, নতুন ভাবে ওর জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করবে। আর জমিদার গোবিন্দবাবুর সম্বন্ধেও ঠিক একই কথা খাটে। আচ্ছা, ওসব নয় বুঝলাম, কিন্তু সুশীলা দেবী আর গোবিন্দবাবু অত টাকা ব্যাংক থেকে তুলে সঙ্গে নিয়ে এসেছেন কেন? আর সেসব টাকা এখন আপনার ছদ্মনামেই বা কেন ব্যাংকে জমা রাখা আছে? একটা সম্পূর্ণ নতুন দেশে
নতুন নামে নতুনভাবে জীবন শুরু করতে হলে মানুষের প্রথমেই তো দরকার হয় প্রচুর টাকা। সেই টাকা আসবে কোথা থেকে? তাই নিজেদের ভবিষ্যৎ জীবনের আর্থিক সুরক্ষার জন্য নিশ্চিত হতেই সুশীলা দেবী এবং গোবিন্দবাবু উচিত মতো টাকা ব্যাংক থেকে তুলে সঙ্গে করে নিয়ে এসেছেন এখানে। আর ওদের টাকা আমার ওই ছদ্মনামে কেন জমা রেখেছি জানেন? কারণ আমি খুব ভালো করেই জানতাম যে পুলিশ নিখোঁজ ডায়েরি পেয়ে ওদের খোঁজ শুরু করবে। যদি ওদের আসল নামে ব্যাংকে টাকা জমা রাখতুম তবে পুলিশ তো এক নিমেষে ওদের ব্যাংকের সূত্র ধরে এই গোপন আস্তানার সন্ধান পেয়ে যেত। আর কোনো প্রশ্ন আছে সুন্দরবাবু? আর একটা শেষ প্রশ্ন। যদিও এই ষোড়শী ললিতা দেবী যে আসল 75 বছরের বুড়ি সুশীলা দেবী, সে খটকা আমার পুলিশ মন থেকে এখনো পুরোপুরি দূর হয়নি বাপু। তবু ওটা আপাতত ধামাচাপাই থাক। কিন্তু আমার আসল প্রশ্ন হচ্ছে, জমিদার গোবিন্দবাবু কোথায়? ওনাকে তো কোথাও দেখছি না। সুন্দরবাবুর সেই প্রশ্নের মুখে কোনো জবাব না দিয়ে মনোহরবাবু হঠাৎ ঘুরে দাঁড়িয়ে ইশারা করলেন। তিনি জয়ন্তের দিকে তাকিয়ে বললেন, জয়ন্তবাবু, আমি এতক্ষণ বাইরে বসে চিকিৎসার যে অদ্ভুত পার্শ্ব প্রতিক্রিয়া বা উপসর্গের কথা বলছিলাম, এইবারে সেটা নিজের চোখে দেখার জন্য আমার সাথে এগিয়ে আসুন। মনোহরবাবু এগিয়ে গিয়ে বড় একখানা খাটের পাশে দাঁড়ালেন। সেখানে শয্যার উপরে যে শায়িত মূর্তিটি ছিল তাকে দেখা মাত্রই ওখানকার সবার চক্ষু পরম বিস্ময়ে এক নিমেষে বিস্ফারিত হয়ে উঠল। খাটের উপর শুয়ে আছে একটি অতি তরুণ অপূর্ব সুন্দর মূর্তি। বালক বললেও চলে। সুগঠিত শুভ্র নগ্ন দেহ, যেন কোনো গ্রিক ভাস্করের নিজের হাতে গড়া নিখুঁত পাথরের মূর্তি। কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে ওর সর্বাঙ্গ কাঁচ দিয়ে মোড়া, আর সেই কাঁচ যেন কেউ গলিয়ে এমন নিখুঁতভাবে মূর্তির গায়ের ওপর ঢেলে দিয়েছে যে সারা দেহের চামড়ার সঙ্গে তা অচ্ছেদ্যভাবে সংযুক্ত হয়ে আছে। সুন্দরবাবু, এই যে ভালো করে দেখে নিন, এই হলো আপনার সেই গুজব ছড়ানো কাচের কফিন। কিন্তু কাচের কফিনের ভেতর ওটা আসলে কি শুয়ে রয়েছে? কোনো রঙিন মোমের পুতুল, নাকি ওটা একটা জ্যান্ত মানুষের মৃতদেহ? আর একটু কাছে এগিয়ে যান সুন্দরবাবু, আরো কাছে গিয়ে ভালো করে তাকিয়ে দেখুন। না, ওটা তো মোমের পুতুলও নয়, আর কোনো মৃতদেহ নয়। ও যে আস্ত জ্যান্ত। ওর সর্বাঙ্গে যে চমৎকার জীবনের রং, জীবনের মিষ্টি আভাস ফুটে রয়েছে। এমনকি ওর ওই বোঝা দুটো চোখের পাতা থেকে থেকে কেমন যেন কেঁপে কেঁপে উঠছে। হে জয়ন্ত, হ্যাঁ, ও এখনো গভীর নিদ্রায় ঘুমোচ্ছে। তবে ওর ঘুম ভাঙতে আর বেশি দেরি নেই। কিন্তু এই আসল ব্যাপারটা কি মনোহরবাবু? ওর গায়ে এই কাচের বডি কিভাবে তৈরি হলো? সত্যি বলতে কি জয়ন্তবাবু, এর আসল কারণটা আমি নিজেও এখনো পুরোপুরি জানি না। ওই কাচের আবরণই কিন্তু আমার নিজের ল্যাবে তৈরি কোনো রাসায়নিক পদার্থ নয়। রোগীকে পর্যায়ক্রমে ক্যালসিয়াম পথ্য দিয়ে আবার তা বন্ধ করে বেশ কিছুকাল চিকিৎসা চালাবার পর রোগী হঠাৎ করে একদিন এমন দীর্ঘকাল ব্যাপী গভীর নিদ্রা ঘরে আচ্ছন্ন হয়ে পড়ে। আর তারপরেই ওর সর্বাঙ্গ জুড়ে আপনা আপনি দেখা দেয় এই নিখুঁত কাঁচের আবরণ। কিছুকাল এই নিদ্রা চলার পরে আবার রোগীর ঘুম ভাঙে। গায়ের কাচের আবরণটি আপনা আপনি ফেটে টুকরো টুকরো হয়ে যায়। আর তারপর খাট থেকে উঠে বসে ও নব যৌবনের জাগ্রত মূর্তি। এর অন্তর্নিহিত বৈজ্ঞানিক অর্থ
আজ পর্যন্ত আমিও ঠিকঠাক উদ্ধার করতে পারিনি। বাপরে, এ যে দেখছি মানুষ নয়, আস্ত একটা মানুষ গুটি পোকা। আচ্ছা মনোহর বাবু, ওদিকের খাট ল্যাবে শুয়ে থাকা এই অপরূপ সুন্দর মূর্তিটি আসলে কার? গোবিন্দবাবুর। সে কি? গোবিন্দবাবুর বয়স তো ছিল প্রায় 70 বছর। আর ওদিকে সুশীলা দেবীর বয়সও তো ছিল 75 বছর। বিজ্ঞানের মহিমা এমনই হয় মানিকবাবু। ল্যাবের এই অভাবনীয় দৃশ্য দেখে জয়ন্ত, মানিক আর সুন্দরবাবু সকলেই একেবারে বোকা বনে গিয়ে গভীর ভাবনায় ডুবে গেলেন। বিজ্ঞানের এই চরম রূপান্তরের সামনে ওনাদের গোয়েন্দাগিরি যেন এক নিমেষে ম্লান হয়ে গেল। ঠিক তখনই ওখানকার দরজার পর্দা ঠেলে ঘরে প্রবেশ করলেন নবযৌবনা ললিতা দেবী। ওর সেই সুমধুর বীণার ঝংকারের মতো কণ্ঠে তিনি বললেন, বাবা, ওদিকে পাশের ঘরে অতিথিদের জন্য খাবার দেওয়া হয়েছে, আপনারা সবাই আসুন। চলুন সবাই, এই গভীর বিজনে বসে আপনারা খাবারের মধ্যে কলকাতার মতন বড় কোনো রাজকীয় বিশেষত্ব পাবেন না বটে। হ্যাঁ, বাড়িতে এই মুহূর্তে যা কিছু ছিল শুধু তাই দিয়েই আপনাদের আপ্যায়ন করতে পেরেছি। গরম গরম স্যান্ডউইচ, শিক কাবাব, রুটি, মাখন, সুগন্ধি চা আর কিছু মিষ্টান্ন মাত্র। ললিতা দেবী, চায়ের এই ঘরোয়া বৈঠক যে এক নিমেষে প্রকাণ্ড এক ভুরি ভোজনের আসরে পরিণত হয়ে গেল। তাই বিজন গহন বনের ভেতর বসে এমন চমৎকার শিক কাবাব বানালেন কি দিয়ে মশাই? বনের কোনো জ্যান্ত বাঘের মাংস দিয়ে নয় তো আবার? সে আপনারা ওদিকের টেবিলে বসে মুখে দিলেই ভালো করে বুঝতে পারবেন। আসুন। কি সুন্দরবাবু, এবার তবে আসন গ্রহণ করা যাক। আসুন, আসা যাক তবে। কি আর বলি বলো জয়ন্ত ভায়া, আজ এই বনের বাংলো এসে কানে যা যা শুনলাম আর চোখে যা যা কাচের মরা দেখলাম, তাতে আমার পেটের ভেতরের পিলেটা পর্যন্ত চমকে গিয়েছে। খাবার চিন্তা আজ আর আমার মন থেকে মোটেই জাগছে না ভায়া। আরে সুন্দরবাবু, আপনার ওই হৃষ্টপুষ্ট পিলে কিন্তু মোটেই এতটা নির্বোধ নয়। ওদিকে টেবিল থেকে মাত্র একখানা সুস্বাদু স্যান্ডউইচ উদরস্থ করলেই সে আবার অত্যন্ত শান্ত হয়ে আনন্দ করতে শুরু করবে। আপনার এই ভোজন রসিক ধার জানতে তো আমাদের আর বাকি নেই সুন্দরবাবু। কি মানিক, চলুন আর দেরি না করে মধুরেণু সমাপয়েত করে আসা যাক। জয় হিন্দ। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক অ্যাডভেঞ্চার কাহিনী কাঁচের কফিন। গল্প পাঠ ও মানিকের ভূমিকায় ছিলাম আমি সায়ন্তন। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন আর্য জানা, তানিশা দাস, ডোনা ভট্টাচার্য, তৃণাঞ্জয় ভট্টাচার্য ও মনীষ ঘোষ। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু।